ডিয়ার স্টুডেন্টস, সবাই আশা করি ভালো আছো। তো আমি ওয়েট করছিলাম নাম্বার অফ স্টুডেন্টস মোর দেন 50 হওয়ার জন্য। তো সেটা অলরেডি আমরা অ্যাচিভ করছি। তো তোমরা যারা এখনো তোমাদের শুধুমাত্র আইডি দিয়ে তোমাদের জুম টাইটেলটা রিডিম করো নাই, তারা কাইন্ডলি এখনই সেই কাজটা করো। বেশিরভাগই করে ফেলছে, বেশিরভাগই জুম টাইটেলটা শুধুমাত্র আইডি দিয়ে রিনেম করছো, কিন্তু কয়েকজন এখনো করো নাই। যারা করো নাই খুব দ্রুততার সাথে করে ফেলো। 2021, 2032, 2073, 2025, 2011, 2011। হ্যাঁ, যারা 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 করো নাই খুব দ্রুত এই কাজটা করে ফেলো। তোমরা কি সবাই আমাকে শুনতে পাচ্ছ স্টুডেন্টস? জি স্যার। সবাই শুনতে পাচ্ছ? বাট আমি যাদেরকে বলছি তারা মনে হয় আমাকে শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছি। আমি যাদেরকে বললাম যে জুম টাইটেলটা শুধুমাত্র আইডি দিয়ে রিনেম করার জন্য, তারা কি শুনতে পাচ্ছে? 2011 আমাকে শুনতে পাইছো? 203711, 203711। 203711 আছে? ওকে আমি রিমুভ করে দিচ্ছি। 203032, 203032 আছে ফেরদৌস? 203032 ফেরদৌস আছে? 203725, 203725। यस सर। তুমি কি আমার ইনস্ট্রাকশন শুনতে পাইছো? जी सर। হ্যাঁ, তো তোমার আইডি, শুধুমাত্র আইডি দিয়ে জুম টাইটেল রিনেম করার কথা। তোমার ওখানে ব্র্যাকেট দেখা যাচ্ছে কেন এখনো? सॉरी सर, ठीक करते। 203032 ফেরদৌস, জি স্যার। তুমি এতক্ষণ কোথায় ছিলা? স্যার একটু ওই সাইডে ডাকছিল স্যার। তুমি কি আমার ইনস্ট্রাকশন শুনতে পাইছো? ইনস্ট্রাকশন শুনতে পাইছো কিনা? জি না স্যার। তোমার জুম যে টাইটেলটা সেটা হচ্ছে শুধুমাত্র আইডি দাও, অন্য কোনো কিছু লাগবে না, শুধু আইডি, কোনো ব্র্যাকেট নাম কিছু থাকবে না। ওকে? ওকে স্যার। ওকে স্যার। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি আমাদের লাস্ট ক্লাসে যে কন্টিনিউয়েশন সেখান থেকে শুরু করি। তার আগে লাস্ট ক্লাসের ব্যাপারে একটু তোমাদেরকে বলি। যেটা তোমরা জানো যে লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে ডিজিটাল লজিক এবং বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে তোমাদেরকে আমি দেখাইছি লাস্ট ক্লাসে। সো ডিজিটাল লজিক এর ডিজিটাল সার্কিট, তারপর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা লাস্টে ডিমর্গানস থিওরাম। এই অংশটা ডিমর্গানস থিওরামের এই পার্টটা, অর্থাৎ টু ভ্যারিয়েবল নিয়ে, এই যে টু ভ্যারিয়েবল নিয়ে আর এই যে থ্রি ভ্যারিয়েবল নিয়ে, এটা আমি তোমাদেরকে অলরেডি তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি এটা স্ক্রিনশট নিয়ে শেয়ার করছি। এবং আরো একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে ইউনিভার্সালিটি অফ ন্যান্ড গেট অ্যান্ড নর গেট। এই যে ইউনিভার্সালিটি অফ ন্যান্ড গেট, প্রথমে ইউনিভার্সালিটি অফ ন্যান্ড গেট, এটা এতটুকু হচ্ছে ন্যান্ড গেট, তারপরে এটা হচ্ছে ইউনিভার্সালিটি অফ নর গেট। তো এখানে কিছু কারেকশন ছিল দেখে তোমাদেরকে আমি বলছিলাম যে এটা আমি তোমাদেরকে শেয়ার করব, এবং সেই অনুযায়ী তোমরা ওখান থেকে ফলো করবা। সো তোমরা, আমি যেটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করছি অলরেডি, সেটা কি তোমরা সবাই বুঝতে পারছো যে স্ক্রিনশট গুলো শেয়ার করছি? স্যার একটু গাণিতিক সমস্যা আছে স্যার ওখানে ওয়ার্গেটে। গাণিতিক সমস্যা আছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা ওখানে যাই। সেটা মেসেঞ্জারে যেতে হবে।
কোনটাতে আছে? স্যার দুইটাতেই ন্যান্ড গেটে আছে ওয়ার গেটের মধ্যে, আর নর গেটে আছে অ্যান্ড গেটের ভিতরে। হ্যাঁ, NAND গেটে কোথায় আছে বলো। স্যার ন্যান্ড গেটে এই ওয়ার বলো। গেটের হ্যাঁ, এখানে গাণিতিক সমস্যা স্যার। বলো বলো কোথায়, কোন জায়গায় আছে? এখানে এ নট এ প্রাইম ইন্টু বি প্রাইম, হুম। তারপর আছে হোল প্রাইম। এটা ভেঙে যে আপনি গাণিতিক সলিউশনটা দিচ্ছেন স্যার, ওইটা আমি বুঝিনি স্যার। হুম, আচ্ছা, মানে তোমার এই যে এই জায়গাটাতে এখানে ইয়েস স্যার, আমার ওখানে তো এ কার্সারের প্রাইম। কার্সারের ইন্ডিকেশনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। এখানে এ প্রাইম ইন্টু বি প্রাইম, এরপরে নিচে এটা এ প্লাস বি হোল প্রাইম কিভাবে আসছে সেটা তুমি বুঝতেছো না, তাই তো? ইয়েস স্যার, ওখানে তো এ ডাবল প্রাইম আর বি ডাবল প্রাইম হওয়ার কথা ছিল স্যার। না, এখানে তো প্রাইম তো এখানে ডাবল নাই, এর উপরে তো এখানে একসাথে নাই। এর উপরে আলাদা প্রাইম আছে, বি এর উপরে আলাদা প্রাইম আছে, আবার এদের দুইজনের উপরে আলাদা হোল প্রাইম আছে। হোল প্রাইম তো এর উপরে আলাদা করে একসাথে নেই। স্যার আমি যদি হোল প্রাইমটা যদি ভাঙতে যাই, তাহলে আমার মাঝখানে এ এন্ড বি এর মাঝখানে ওর আসবে, আর এ ডাবল প্রাইম আর বি ডাবল প্রাইম আসার কথা স্যার, এরকম। না না, তোমার এখানে এ প্রাইম ইন্টু বি প্রাইম আছে তো, এ প্রাইম ইন্টু বি প্রাইম আছে তো। ইয়েস স্যার, যদি আছে স্যার। যদি দুইটা ভ্যারিয়েবলের আলাদা আলাদা কমপ্লিমেন্ট বা প্রাইম থাকে এবং তাদের মধ্যে যদি লজিক্যাল এন্ড থাকে, মানে গুণ থাকে, দুইটা ভ্যারিয়েবলের আলাদা আলাদা প্রাইম থাকে এবং ইয়েস তাদের স্যার। মধ্যে যদি গুণ থাকে, তাহলে তাদের যোগফলের হোল প্রাইম হবে। আমি কথাটা আবার খেয়াল করো, তুমি উপরের উপরের হোল প্রাইমের কথা ভুলে যাও, উপরেরটা ভুলে যাও। এখানে ইয়েস স্যার। উপরে যে হোল প্রাইম আছে ওইটা মনে করো নাই। এর উপরে একটা প্রাইম আছে, বি এর উপরে একটা প্রাইম আছে, এ প্রাইম ইন্টু বি প্রাইম, অর্থাৎ এ এর উপরে আলাদা করে প্রাইম ইন্টু বি এর উপর আলাদা করে প্রাইম, এরকম যদি হয় সেক্ষেত্রে হবে এ আর বি প্লাস হয়ে হোল প্রাইম হয়ে যাবে। এই হোল প্রাইম, এই হোল প্রাইমটা আসে এ প্রাইম ইন্টু বি প্রাইম থেকে, এ প্লাস বি হোল প্রাইম, আর আগে তো একটা হোল প্রাইম প্রথম থেকেই আছে, সেই হোল প্রাইমটা জাস্ট এখানে বসে গেল। ঠিক আছে? ইয়েস স্যার। এই স্যার আমি যদি হোল হ্যাঁ, প্রাইমের কাজ আগে করি, তাহলে স্যার কেমন হয় যদি আমি হোল প্রাইমের কাজটা আগে করে নিই? হোল প্রাইমের কাজ তো তুমি আগে করতে পারবে না, কারণ এখানে তো প্রাইম ভেতরে প্রাইম যে ছোট ছোট প্রাইম গুলো আছে সেগুলোর কাজ তোমাকে আগে করতে হবে। আমি কি বোঝাতে পারছি? ছোট ছোট প্রাইম গুলোর কাজ তোমাকে আগে করতে হবে, হোল প্রাইমের কাজ তুমি আগে করতে পারবে না। ইজ ইট ক্লিয়ার? ওকে এখানে স্যার। ছোট ছোট প্রাইম গুলোর কাজ আগে করতে হবে। আর এখানে যে কাজটা আমরা করলাম এ প্রাইম ইন্টু বি প্রাইম থেকে এ প্লাস বি হোল প্রাইম, এটাকে বলে, এটাই হচ্ছে এই যে এটাই হচ্ছে ডি মর্গানস ল। এই যে ফার্স্ট ল দেখছো, এ প্রাইম ইন্টু বি প্রাইম ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল প্রাইম। সূত্রটা পাইছো? ইয়েস স্যার, পাইছি স্যার। এটাই অ্যাপ্লাই করছি ওখানে। এখন দেখো, এই যে এ প্রাইম ইন্টু বি প্রাইম এ প্লাস বি হোল প্রাইম, আর উপরে যে হোল প্রাইম আছে সেটা বসে গেছে, আর দুইটা হোল প্রাইম হওয়ার পরে ডাবল প্রাইম হওয়ার পরে কোনো প্রাইম থাকবে না। ফলে আলটিমেটলি এটা হচ্ছে অর গেটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা সলিউশন। একইভাবে অ্যান্ড গেটেও সেম, অ্যান্ড গেটের ক্ষেত্রেও সেম। এই যে এ প্রাইম প্লাস বি প্রাইম, মানে ভ্যারিয়েবলে দুইটা ভ্যারিয়েবল আছে এ আর বি, এদের আলাদা আলাদা করে যদি প্রাইমের যোগফল হয় তখন হবে এদের গুণফলের হোল প্রাইম, গুণফলের হোল প্রাইম, অর্থাৎ এ প্রাইম প্লাস বি প্রাইম ইজ ইকুয়াল টু হবে এ বি এ ইন্টু বি হোল প্রাইম। এটা হচ্ছে ডি মর্গানের সেকেন্ড ল। এই যে এ প্রাইম প্লাস বি প্রাইম এ ইন্টু বি হোল প্রাইম, এ প্রাইম প্লাস বি প্রাইম ইজ ইকুয়াল টু এ ইন্টু বি হোল প্রাইম। এটা ডি মর্গানের সেকেন্ড ল, এটা এখানে বসাই দিলাম। আর এখান থেকে যেহেতু এটাও সেম, যেহেতু এ বি এ ইন্টু বি হোল ডাবল প্রাইম হচ্ছে দুইটা, আলটিমেটলি থাকবে এ ইন্টু বি। ইজ ইট ক্লিয়ার? আর এটা হচ্ছে ডি মর্গানস থিওরামের দুইটা ইনপুট নিয়ে কাজ, আর এটা হচ্ছে ডি মর্গানস থিওরামের তিনটা ইনপুট নিয়ে কাজ, মানে তিনটা ভ্যারিয়েবল, তিনটা ইনপুট বলাটা ভুল, তিনটা ভ্যারিয়েবল নিয়ে কাজ। যেখানে আগে ছিল দুইটা ভ্যারিয়েবল নিয়ে,
এখন হচ্ছে তিনটা ভেরিয়েবল নিয়ে এ বি এবং সি, এবং তিনটা ভেরিয়েবলের যে সূত্র সেটা হচ্ছে এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু সি প্রাইম, অর্থাৎ তিনটা ভেরিয়েবলের আলাদা আলাদা প্রাইমের গুণফল, আলাদা আলাদা প্রাইমের গুণফল হবে তিনটা ভেরিয়েবলের হোল প্রাইম, তিনটা ভেরিয়েবলের যোগফলের হোল প্রাইম। একইভাবে তিনটা ভেরিয়েবলের আলাদা আলাদা প্রাইমের যোগফল হবে তিনটা ভেরিয়েবলের গুণফলের হোল প্রাইম। এটা হচ্ছে সেকেন্ড ল, ডি মর্গানস ল বা ডি মর্গানস থিওরেমের সেকেন্ড থিওরেম। তাহলে এ বি সি তিনটা ভেরিয়েবল আছে, তাহলে এ এর জন্য আমরা কয়টা ইনপুট নিব? 8টা ইনপুট নিব। কয়টা ইনপুট? যেমন যখন দুইটা ভেরিয়েবল ছিল তখন ইনপুট কয়টা ছিল? 4টা। 4টা। কেন? কেন দুইটা ভেরিয়েবলের জন্য ইনপুট 4টা কেন? তোমাদেরকে আমি ওই যে বাইনারি টু অক্টাল বা তোমাদের বাইনারি টু হেক্সাডেসিমাল, অক্টাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি পড়াইছিলাম, শিখাইছিলাম। জি স্যার, শিখাইছিলেন স্যার। যখন আমরা বাইনারি থেকে অক্টালে যাই তখন আমাদের মাথায় কত রাখতে হয়? বাইনারি থেকে অক্টালে যখন যাই তখন কত রাখতে হয় মাথায়? 8 8 মানে কত? 8 8 মানে কত? কত 8 মানে? 8 মানে কত? 8টা কিভাবে আসছে? 8টা কিভাবে আসছে? স্যার একটা আছে 2 টু দি পাওয়ার n, n এর সংখ্যা ইনপুট সংখ্যা মানে বসাই দিলে হবে হয়তো। হুম, তোমার আগে যেটা আমি তোমাদেরকে বললাম, তুমি এখন যেটা বলছো সেটা ঠিক আছে। আগে যেটা বললাম যে বাইনারির সাথে অক্টালের যে রিলেশন, সেখানে কোন কি মনে রাখতে হয় আমাদেরকে? আমি আগে বলছিলাম যে আমাদের কি মনে রাখতে হবে বলো? বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য বা বাইনারি থেকে হেক্সাতে যাওয়ার জন্য আমাদের মাথায় রাখতে হবে কত? বলো তো, কত মাথায় রাখতে হবে? সবাই ভুলে গেছো? বাইনারি থেকে অক্টাল বলো আগে, বাইনারি থেকে অক্টালে গেলে আমাদের মাথায় কত রাখতে হবে? কে বলতে পারবে? স্যার 3 কি 3 মনে হয়। 3 মনে হয়। পড়ালেখা খুব ভালো হচ্ছে, তাই না? একজন আমাকে মোটামুটি কষ্ট বিষ্ট করে সাহস করে একজন বলল, তাও বলছে মনে হয়। এরকম ইজি এবং খুব সহজে মনে রাখার মতো যেসব ব্যাপার আছে, যেসব টপিক আছে, এগুলো যদি তোমরা ভুলে যাও তাহলে তোমরা কঠিন বিষয়গুলো কিভাবে আমাকে মনে রাখবো বলো তো আমার স্টুডেন্টরা? তোমরা যদি সহজ বিষয়গুলো যেগুলো মনে রাখাটা অনেক ইজি সেটাই যদি ভুলে যাও তাহলে কঠিন বিষয়গুলো তোমরা কিভাবে মনে রাখবে বলো তো? বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য তোমাদের মাথায় রাখতে হবে 3। কেন 3? বাইনারি বেস হচ্ছে 2, 2 এর পাওয়ার যদি 3 করি সেটা হবে 8, এবং 8 হচ্ছে অক্টালের বেস। আবার বাইনারি থেকে যখন হেক্সাতে যাব তখন মাথায় রাখতে হবে 4। কেন মাথায় 4 রাখবো? কারণ 2 টু দি বাইনারি বেস হচ্ছে 2, 2 এর পাওয়ার যদি 4 করি ইজ ইকুয়াল টু হবে 16, মানে 16 হচ্ছে হেক্সাডেসিমালের বেস। এখন কি মনে পড়ছে? মনে পড়ছে কিনা? জি স্যার। সেম এখানেও, স্যার, যেহেতু দুইটা ভেরিয়েবল আর দুইটা ভেরিয়েবলের এখানে পাওয়ার হবে 2, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4। যেহেতু আমাদের এটা সবগুলো বাইনারি সংখ্যা, বেসটা হচ্ছে বাইনারি, তাহলে এখানে বেসটা বাইনারি মানে বাইনারি বেস কত? 2, আর ভেরিয়েবল কয়টা? দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4। তার মানে ইনপুট হবে, প্রতিটা ভেরিয়েবলের জন্য ইনপুট হবে কয়টা? 4টা। একইভাবে এখানে দেখো, এটা কি বাইনারি না? বাইনারি মানে বাইনারি বেস কত? 2, ভেরিয়েবল কয়টা? 3টা করে ভেরিয়েবল, 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3, ভেরিয়েবল কয়টা? 3টা, ঠিক না? 3টা ভেরিয়েবল, তাহলে কত? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8 8। তার মানে প্রতিটা ভেরিয়েবলের 8টা করে ইনপুট হবে, প্রতিটা ভেরিয়েবলের 8টা করে ইনপুট হবে। তাহলে 8টা করে ইনপুট কিভাবে দিব? এ এর জন্য 4টা 0 4টা 1, বি এর জন্য 00 11 00 11, সি এর জন্য 01 01 01 01। এরপরে এ প্রাইম মানে এ এর উল্টা, বি মানে এই কলামটা, এ নামক কলামটার উল্টা কলাম হচ্ছে মানে জাস্ট ইনভার্স এ প্রাইম। এ নামক কলামের ইনভার্স কলাম হচ্ছে এ প্রাইম, বি এর উল্টা হচ্ছে বি প্রাইম, সি এর উল্টা হচ্ছে সি প্রাইম। আবার
এই কলামটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ বি সি তিনটা ভেরিয়েবলকে যদি অর করো, তিনটা ভেরিয়েবলের অর, অর্থাৎ যেখানে একটা ওয়ান থাকলে আউটপুটটা ওয়ান হবে, এটা হচ্ছে অর। আর শুধুমাত্র আর সবগুলো জিরো হলে শুধুমাত্র জিরো হবে। সো এটা হচ্ছে অর গেট। আবার এ প্লাস বি প্লাস সি এটাকে যদি তুমি হোল প্রাইম করো, তাহলে জাস্ট এই কলামটার অপোজিট কলাম এখানে চলে আসছে। এরপরে আসছে এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু, এখানে ইন্টুটা দেয় না, এই যে এখানে আমি একটা ইন্টু দিছি না, এই ইন্টুটা এখানে দেয় নাই, না দিলে অসুবিধা নেই। এর উপর আলাদা করে প্রাইম, বি এর উপর আলাদা করে প্রাইম, সি এর উপর আলাদা করে প্রাইম, এটা বোঝা গেলেই হবে। তাহলে এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু সি প্রাইম, এটা কিভাবে আসবে? এটা হচ্ছে এই যে এ প্রাইম বি প্রাইম আর সি প্রাইমের এই তিনটা কলামের গুণ, লজিক্যাল মাল্টিপ্লিকেশন, মানে এন্ড হবে আর কি। এই তিনটা কলামের মধ্যে এন্ড হবে, যেহেতু গুণ আছে। এন্ড মানে শুধুমাত্র সবগুলো ওয়ান হলে আউটপুটটা ওয়ান হবে, আর যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট কত হবে? 0 হবে। জিরো হবে, সেই অনুযায়ী বসে গেল। এরপর হচ্ছে এ বি সি, এ ইন্টু বি ইন্টু সি, এই তিনটা কলামের এন্ড করতে হবে। এই তিনটা কলামের এন্ড অপারেশন, তাও সেম, শুধুমাত্র সবগুলো ওয়ান হলে আউটপুটটা ওয়ান হবে, বাকি ক্ষেত্রে একটা জিরো হলে আউটপুট জিরো হয়ে যাবে। আর এটার উল্টা হচ্ছে এবিসি হোল প্রাইম, এটার উল্টা সেটা এখানে দেয়া আছে। আর পরেরটা হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম, মানে এ প্রাইম এই তিনটা কলামের অর অপারেশন করতে হয়। এই তিনটা কলাম অর অপারেশন, জাস্ট যে কোনো একটা ওয়ান পাইলে আউটপুট ওয়ান হবে, সবগুলো জিরো হলে আউটপুট জিরো হবে। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই পুরো কাজটা করার পরে, যে আমাদের এই কলামটা এবং এই কলামটা হুবহু একই, তার মানে আমরা এটা সমান সমান এটা লিখতে পারি। আবার এখানে এই কলামটা এবং এই কলামটা হুবহু একই, তার মানে আমরা এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হবে এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু সি প্রাইম, প্রথম সূত্র। তারপরে এ বি সি মানে এ ইন্টু বি ইন্টু সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু হবে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম, দ্বিতীয় সূত্র। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমরা আবার আমার আগের জায়গায় চলে আসলাম। তো এখানে আরো কয়েকটা কাজ আছে, যেমন তোমাদের এই যে সিম্পলিফিকেশনের কাজগুলো তোমাদের দিছিলাম, ছোট কাজগুলো। এই তোমার লজিক বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশন, এই কাজগুলো তোমাদেরকে আমি দিচ্ছি। তো এগুলো আমি তোমাদের সময় মতো আমি তোমাদের কাছে এগুলো সবগুলো আমি তোমাদেরকে চাইবো, এবং যখনই চাইবো তখন তোমরা এগুলো আমাকে যাতে দিতে পারো, এবং আমাকে এই কাজগুলো সবগুলোই আমাকে দিতে হবে। অর্থাৎ এই এই যে জিনিসগুলো যেগুলো তোমরা আর্লিয়ার করে আসছো, যে বুলিয়ান অ্যালজেব্রার এই যে সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশন কিভাবে করবে, এই যে এই সিম্পলিফিকেশন গুলো এক্সাম্পল 1, এই এক্সাম্পলস অফ লজিক্যাল সিম্পলিফিকেশন এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, এখান থেকে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। তো এখান থেকে বুঝে নিয়ে তারপরে এই যে বুলিয়ান অ্যালজেব্রার যে থিওরামগুলো, এই থিওরামগুলো বুলিয়ান অ্যালজেব্রার যে থিওরামগুলো অ্যাপ্লাই করে, বেসিক থিওরাম এবং আদার থিওরাম, এই থিওরামগুলো অ্যাপ্লাই করে তোমাদেরকে এই লজিক এক্সপ্রেশনগুলো সিম্পলিফাই করতে হবে। তো আশা করি তোমরা এটা পারবে। এক্সকিউজ মি। এরপরে আসো আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8, কম্পিউটার সফটওয়্যার। তো সফটওয়্যার কি জিনিস সেটা আমরা খুব ভালো করেই জানি। সফটওয়্যার নিয়ে আমাদের খুব বেশি কোনো কনফিউশন নাই, সফটওয়্যার সম্বন্ধে আমাদের খুব ভালো একটা ধারণা আছে। তো সফটওয়্যারের সবচেয়ে বড় যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে একটা সফটওয়্যার, নর্মালি একটা সফটওয়্যার ছাড়া, এই যে আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, এটা ল্যাপটপ ওপেন করে বা একটা কম্পিউটার চালাচ্ছি, তোমাদের সাথে কথা বলছি, তো এখানে প্রতিটা ক্ষেত্রে এবং প্রতিটা জায়গায় সফটওয়্যারের একটা বিশাল ভূমিকা এবং প্রভাব আছে। সবচেয়ে বড় কথা, সফটওয়্যার যে বিষয়টার কথা বা সফটওয়্যার যে ব্যাপারটা আছে বা সফটওয়্যার যে জিনিসটা আছে, এই জিনিসটাই যদি না থাকতো তোমার ল্যাপটপ বা কম্পিউটারটা কিন্তু ওপেনই হইতো না। আমি কি বোঝাতে পারছি? একইভাবে তোমার কেউ হয়তো মোবাইল থেকে ক্লাস করছো, সেম ব্যাপার। কেউ যদি তোমার মোবাইলে বা তোমার স্মার্টফোনে যদি কোনো সফটওয়্যার না থাকতো, বা তোমার স্মার্টফোনে যদি ওই নির্দিষ্ট সফটওয়্যারটা না থাকতো যেটা দিয়ে একটা ল্যাপটপ বা কম্পিউটার অথবা স্মার্টফোন ওপেন হবে, তাহলে কিন্তু তোমার ওই স্মার্টফোনটা বা ল্যাপটপটা কখনোই ওপেন হইতো না। অর্থাৎ স্মার্টফোন বা ল্যাপটপটা ওপেন হওয়ার জন্য একটা সফটওয়্যার দরকার আছে। অর্থাৎ একটা সফটওয়্যার যেটা মেইন সফটওয়্যার, মূল সফটওয়্যার, যেটা অন্য সবগুলা সফটওয়্যারকে বা অন্য সবগুলো হার্ডওয়্যারকে বা টোটাল সিস্টেমকে কোঅর্ডিনেট করে, কন্ট্রোল করে, ম্যানেজ করে, তো সেটাই হচ্ছে মেইন সফটওয়্যার বা
সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, সেটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার, বা আমরা যাদেরকে সংক্ষেপে বলি অপারেটিং সিস্টেম, যাদেরকে আমরা সংক্ষেপে বলি অপারেটিং সিস্টেম। যেমন আমরা এখন যে অপারেটিং সিস্টেমের মধ্যে আমার ল্যাপটপে তোমরা দেখতে পাচ্ছ, যে অপারেটিং সিস্টেম নিয়ে আমরা কাজ করি, সেই অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে উইন্ডোজ। দেখছো এখানে লেখা, এখানে স্টার্ট আসছে না, স্টার্ট দিয়ে নিচে দেখো এই সাদা আইকনটা ব্লু হয়ে যাচ্ছে, দেখছো বামে দেখা যাচ্ছে কি? জি স্যার দেখছি। সো এটা একটা উইন্ডো না, জানালা আর কি। সো এটা হচ্ছে উইন্ডোজ, অপারেটিং সিস্টেমের নামই হচ্ছে উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ। এটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের, বিল গেটস এর আবিষ্কার, উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ। একইভাবে আমাদের মোবাইল ফোন বা স্মার্টফোনে যে সফটওয়্যারটা আমরা ইউজ করি অপারেটিং সিস্টেমের জন্য, সিস্টেম সফটওয়্যার, অ্যান্ড্রয়েড। বিশেষ করে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড, বেশিরভাগ মোবাইলে, স্মার্টফোনে। আবার যারা মাইক্রোসফটের কিছু স্মার্টফোন ইউজ করে তারা মাইক্রোসফট উইন্ডোজ ইউজ করে। আবার যারা অ্যাপলের আইফোন ইউজ iOS করে, তারা আইফোন অপারেটিং সিস্টেম নামে আলাদা একটা অপারেটিং সিস্টেম আছে, এটা অ্যাপলে তৈরি করা, আইফোন অপারেটিং সিস্টেম বা সংক্ষেপে iOS, আর ওরা আইফোন অপারেটিং সিস্টেমটা ইউজ করে। সো এই যে বিষয়গুলো বা এই যে জিনিসগুলো, এটা হচ্ছে এইগুলোকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। সো এই সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে মেইন, যেটা একটা পুরো সিস্টেমকে, একটা ল্যাপটপ বা ডেস্কটপ অথবা একটা মোবাইল স্মার্টফোন এর যে সিস্টেম, পুরো সিস্টেমটাকে সে কন্ট্রোল করে, বা পুরো সিস্টেমটার যে কন্ট্রোল, কোঅর্ডিনেশন, ম্যানেজ করার যে পাওয়ার, সেই পাওয়ারটা কার কাছে থাকে? সিস্টেম সফটওয়্যারের কাছে থাকে। ওকে, এবং সেই সিস্টেম সফটওয়্যারটা এত বেশি পাওয়ারফুল, সে চাইলে কোনো একটা হার্ডওয়্যারকেও ডিসেবল করে ফেলতে পারে, কোনো একটা সফটওয়্যারকেও ডিসেবল করে ফেলতে পারে। সেজন্য একটা অপারেটিং সিস্টেম অনেক বেশি পাওয়ারফুল হয়। যেমন ও চাইলে একটা হার্ডওয়্যারকেও, একটা প্রিন্টার, একটা স্ক্যানার বা মাউস, কিবোর্ড, যে কাউকে সে চাইলে অ্যাক্সেস দিতে পারে, আর না চাইলে সে অ্যাক্সেস নাও দিতে পারে। এটা হচ্ছে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যারের ভূমিকা বা প্রভাব। একইভাবে আরেক ধরনের সফটওয়্যার আছে। ইউজুয়ালি সফটওয়্যার দুই রকম, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার নিয়ে এতক্ষণ কথা বললাম। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যার গুলো ইউজুয়ালি আমরা দেখি কোথায়? আমাদের স্মার্টফোনটা, ধরো স্মার্টফোনটা যদি যখন ওপেন করি, স্মার্টফোনের মেনুতে যতগুলো সফটওয়্যার দেখায়, যে বা সফটওয়্যার আইকন দেখায়, সেগুলো সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সংক্ষেপে এদেরকে বলা হয় অ্যাপস। সংক্ষেপে এদেরকে কি বলা হয়? অ্যাপস, তাই না? জি স্যার। অ্যাপস কথাটা আসছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে। এই যে যতগুলা সফটওয়্যার আইকন তুমি দেখো, তুমি ক্রোমের আইকন দেখো, ফায়ারফক্সের আইকন দেখো, ইউটিউবের আইকন দেখো, জিমেইলের আইকন দেখো, তারপরে তুমি ইয়াহু মেইলের আইকন দেখো, তুমি বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারির আইকন দেখো, তারপরে তোমার গুগল শিটের আইকন দেখো, এরকম অসংখ্য আইকন তুমি দেখো। এই সবগুলো আইকন হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আইকন, এবং এক একটা আইকন ক্লিক করলে এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওপেন হবে। ইজ ইট ক্লিয়ার? সো এদেরকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন আমি এখন যে তোমাদেরকে বুঝাচ্ছি, তোমাদেরকে যে ক্লাস নিচ্ছি, সো এই ক্লাস নেওয়ার জন্য আমাকে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করতে হচ্ছে। প্রথমে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আমাকে ইউজ করতে হচ্ছে সেটা হচ্ছে, সেটা নাম হচ্ছে এটা, এই যে অ্যাডোবে রিডার, অর্থাৎ পিডিএফ রিডার আর কি। একটা পিডিএফ ফাইল ওপেন করার যে সফটওয়্যার, সেটা হচ্ছে এটা। এরকম অনেকগুলো সফটওয়্যার থাকে। এক্সকিউজ মি। তো এরকম অনেকগুলো সফটওয়্যার থাকে পিডিএফ রিড করার জন্য। তার মধ্যে একটা সফটওয়্যার হচ্ছে অ্যাডোবে রিডার। এরকম অনেকগুলো রিডার আছে, পিডিএফ রিডার আছে, ফক্সেট রিডার আছে, এরকম অসংখ্য রিডার আছে। তো এটা হচ্ছে একটা সফটওয়্যার। আর একটা সফটওয়্যার কোনটা? এটা হচ্ছে এটা, এই যে মোজিলা ফায়ারফক্স, একটা ব্রাউজার। এটা হচ্ছে ব্রাউজার সফটওয়্যার। তো এই ব্রাউজারটা না থাকলে, এই যে লঞ্চ মিটিং তোমাদের, এই যে আমি এখানে তোমাদের এই যে শিডিউল করলাম, শিডিউল করার পর সেশন স্টার্ট করছি, তারপর মিটিং লঞ্চ করছে, এই যে কাজগুলো এই ফায়ারফক্স ব্রাউজারটা না থাকলে, এই যে ব্রাউজার সফটওয়্যার এটা না থাকলে এই কাজটা করতে পারতাম না। এরপরে গিয়ে মিটিং লঞ্চ হওয়ার পর, মিটিং স্টার্ট হওয়ার পরে যে সফটওয়্যারটাতে রেফার করছে,
সেই সফটওয়্যারটা হচ্ছে এই এখন যেখানে আমি তোমাদের ক্লাস নিচ্ছি সেটা। এখন তোমাদের যে প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছে, জুম প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি না, এটা হচ্ছে জুম সফটওয়্যার, জুম অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা তোমাদের অনেকের ল্যাপটপেও আছে, অনেকের ডেস্কটপে আছে, আবার অনেকের স্মার্টফোনেও আছে। স্মার্টফোনে জুম জুম অ্যাপটা আছে দেখেই তোমরা স্মার্টফোন থেকে তোমরা ক্লাস করতে পারছো, তাই না? আমি কি জি। বোঝাতে পারছি? Yes, sir. জি স্যার। তো Yes, আমি মোটামুটি যে কথাগুলো বললাম সেই কথাগুলো সবগুলো এখানে আছে। তো তোমরা এখান থেকে এই জিনিসগুলো এখান থেকে একদম প্রথম থেকে, সফটওয়্যার অফ এ কম্পিউটার সিস্টেম ইজ ইনটেনজিবল রেদার দেন ফিজিক্যাল, অর্থাৎ এটা হচ্ছে এটার কোনো ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই। এটাকে তুমি টাচ করতে পারবা, ফিল করতে পারবা, গরম নাকি ঠান্ডা বোঝা যাবে, এটা কি শক্ত নাকি নরম বোঝা যাবে, এটা কি বড় নাকি ছোট বোঝা যাবে, কিছু করা যাবে? না স্যার। তার মানে এটা ফিজিক্যাল না, এটা এটাকে বলা হয় এই টার্মটাকে বলা হয় ইনটেনজিবল। এই টার্মটা কি বলা হয়? ইনটেনজিবল। ওকে, ইনটেনজিবল রেদার দেন ফিজিক্যাল, অর্থাৎ একটা সফটওয়্যারকে তুমি একটা সফটওয়্যারের যে এটার আকার কিরকম, আয়তন কিরকম, এটা দেখতে কেমন, এটা সুন্দর নাকি খারাপ, এটা কি নরম নাকি গরম, এটা কি এটা এটা কি তোমার এটার ফিলটা কেমন, এটা টাচ করলে কেমন হয়, তো এই যে বিষয়গুলো বা এটার অস্তিত্ব, এটার আকারটা কিরকম। হ্যাঁ, যেমন ধরো একটা প্রিন্টার বা একটা কিবোর্ড, একটা মাউস দেখতে কেমন বা এটার আকারটা কেমন, এটার আকৃতি কেমন, এটা কিভাবে কোথায় রাখা যাবে কোথায় রাখা যাবে না, তো এই জিনিসগুলো তুমি ইজিলি বুঝতে পারো এবং ধরতে পারো, তাই না? টাচ করা যায় না এই জিনিসগুলো, যায় কিনা? কিন্তু একটা সফটওয়্যার কি তুমি কখনো টাচ করতে পারো? হ্যাঁ, তুমি একটা জিনিস বুঝতে পারো, সেটা হচ্ছে এই সফটওয়্যারটা কাজ করতেছে, সেটা বুঝতে পারো। আর অন্য কিছু তো বোঝা যায় না, যায়? আমার একটা কল আসছে, আমি রিসিভ করি কাইন্ডলি। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে একটা সফটওয়্যারকে আমরা কখনো একটা সফটওয়্যারকে আমরা বুঝতে পারি বা একটা সফটওয়্যার একটা বিষয় ফিল করতে পারি যে এটা কাজ করতেছে নাকি, ঠিক না? যেমন এই যে এখন আমরা যে পড়ালেখা করছি, ক্লাস করছি অনলাইনে, এক একজন এক এক জায়গায় বসে, এক একজনের লোকেশন, এক একজনের অবস্থান এক এক জায়গায়, কিন্তু আমরা ঠিকই আমরা ক্লাসটা করতে পারছি, হ্যাঁ, আল্লাহর মেহেরবানিতে। এখন এবং আমরা বুঝতেছি যে এটা কাজ করতেছে, ঠিক না? যেমন জুম অ্যাপটা কাজ করতেছে, অ্যাডোবে রিডার কাজ করতেছে, ফায়ারফক্স কাজ করতেছে, সবগুলো কাজ করতেছে, বুঝতেছি কিনা? ঠিক আছে। সো এটা হচ্ছে জাস্ট এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু এই যে অ্যাডোবে রিডারটা, এটা তোমার কি বড় সাইজ না ছোট সাইজ, অ্যাডোবে রিডার বড় না মোজিলা ফায়ারফক্স বড়, অ্যাডোবে রিডারের এটা কি শক্ত নাকি নরম, বা নাকি মোজিলা ফায়ারফক্স বেশি শক্ত, তারপরে এটার সাইজটা কিরকম, তো এই জিনিসগুলা কি সফটওয়্যারের ক্ষেত্রে এই প্রশ্নগুলা করা যায় কিনা? স্যার সাইজেরটা তো করা যায়। হ্যাঁ, সাইজ 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 মানে আমি ওই সাইজ বলতেছি না, সাইজ মানে ওই যে তোমার প্রিন্টারের সাইজ, ল্যাপটপের সাইজ, বা ধরো কিবোর্ডের সাইজ, তাই না? ধরো আমার কাছে একটা প্রিন্টার আছে, আবার আরেকজনের কাছে আরেকটা প্রিন্টার আছে, আমার আর আরেকজনের প্রিন্টারের সাইজ একই রকম নাও হইতে পারে, স্যার বুঝছি। ঠিক না? আবার কিবোর্ড, অনেকের কিবোর্ডে দেখবা যে ডান পাশে যে নাম প্যাডের যে অংশটা, নাম্বার প্যাডের যে অংশটা সেটা নাই, তাই না? জি স্যার। তাহলে ওর আকৃতি, তাহলে ওর কিবোর্ডের আকৃতি আর তোমার কিবোর্ডের আকৃতির মধ্যে বড় ছোট হচ্ছে না? জি আবার অনেকের মাউস বিশাল,
ডাব্বা সাইজের, আবার অনেকের মাউস ছোট একদম পিচ্ছি, ঠিক না? তো এই যে ডিফারেন্স গুলো সেগুলো বোঝায়, কিন্তু একটা সফটওয়্যার আসলে কিরকম, সবচেয়ে বড় কথা কি, সফটওয়্যারের ক্ষেত্রে এই প্রশ্নগুলো করাটাই অবান্তর। সফটওয়্যারের ক্ষেত্রে এই প্রশ্নগুলো করাটাই অবান্তর, মানে সফটওয়্যারের ক্ষেত্রে এই প্রশ্নগুলো যায় না। ওকে, তো সেই জন্য বলা হচ্ছে সফটওয়্যার অফ এ কম্পিউটার সিস্টেম ইজ ইনট্যানজিবল রেদার দেন ফিজিক্যাল। আর হার্ডওয়্যার হচ্ছে ফিজিক্যাল, হার্ডওয়্যার হচ্ছে কমপ্লিটলি ফিজিক্যাল এলিমেন্ট, ফিজিক্যাল ডিভাইস। এবার বলা হচ্ছে ইট ইজ এ টার্ম ইউজ ফর এনি টাইপ অফ প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এই টার্মটা ইউজ হয়। সফটওয়্যার কনসিস্টস অফ স্টেটমেন্টস হুইচ ইনস্ট্রাক্ট এ কম্পিউটার টু পারফর্ম দ্য রিকোয়ার্ড টাস্ক, যে কাজটা দরকার সেই কাজটা করার জন্য সফটওয়্যার কম্পিউটারকে বলবে, কোনো একটা সফটওয়্যার কম্পিউটারকে বলবে। তো উইদাউট সফটওয়্যার, যে কথা একটু আগে বলছি এটা এখানে বলছে দেখো, উইদাউট সফটওয়্যার কম্পিউটার ইজ সিম্পলি এ মাস অফ ইলেকট্রনিক কম্পোনেন্টস, অর্থাৎ কোনো একটা সফটওয়্যার ছাড়া কম্পিউটার জাস্ট একটা ইলেকট্রনিক কম্পোনেন্টের একটা ইলেকট্রনিক কম্পোনেন্টের একটা অংশ, আর কিছু না, জাস্ট একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট, নাথিং বাট ইলেকট্রনিক কম্পোনেন্ট, যেটা কোনো কাজ করবে না। বুঝাতে পারছি? জাস্ট একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট, আর কিছু না। যেমন এটা হচ্ছে অনেকটা তোমার একটা একটা যদি তোমার বন্দুকের মধ্যে যদি গুলি না থাকে, একটা বন্দুকের মধ্যে যদি গুলি না থাকে, তারপরে একটা বন্দুক কি হবে, একটা বন্দুকের কাজটা কি বলো তো? গুলি করা স্যার। বন্দুকের মধ্যে যদি গুলি না থাকে, বন্দুকে কোনো যদি তোমার বুলেট না থাকে, তাহলে বন্দুকের কাজটা কি হবে? না, ম্যাগজিনে কোনো বুলেট নাই আর কি, তখন ওই ম্যাগজিন, তখন ওই পিস্তলটা আর বা বন্দুকের কাজ কি হবে বলো? স্যার তখন তো স্যার কোনো কাজই নেই স্যার। বুঝি নাই। আর গুলি না রাখলে স্যার বন্দুক তো স্যার আর কাজে আসবে না স্যার। আরে ওইটা দিয়ে খালি ভয় দেখানো যাবে স্যার। রাইট রাইট, এই যে তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি ভয়ও দেখাইতে পারবা, তুমি আবার ওই বন্দুকটা দিয়ে তুমি আরেকজনের মাথায় বাড়ি করতে পারবা। স্যার ব্ল্যাকমেল করা যাবে স্যার। হ্যাঁ, ওইটাই বলছে ও, ব্ল্যাকমেল করা মানে ভয় দেখানো, ওইটা করতে পারবে, আবার ওই বন্দুকটা দিয়ে আরেকজনের মাথায় বাড়িয়ে মারতে পারবে, কারণ ওইটা দিয়ে আর কোনো কাজ করা যাবে না। তো ওইটা তো এখন তখন একটা ওই লাঠি বা রডের মতো হয়ে যাবে। বুঝছো আমার কথা? মানে সবচেয়ে বড় কথা হচ্ছে তখন ওই বন্দুকটা একটা পাথর হয়ে যায়, পাথরের মতো, মানে ওইটা আর একটা পাথরের মধ্যে কোনো রেফারেন্স নেই। ওকে ডিয়ার স্টুডেন্টস, সো ইন দ্যাট সেন্স, তো যেটা মেইনলি আমি তোমাদেরকে যেটা বোঝাতে যাচ্ছিলাম এক্সাম্পল দিয়ে, সো সবচেয়ে বড় যেটা ফ্যাক্ট, এটা হচ্ছে সোজা অর্থে একটা সফটওয়্যার হচ্ছে একটা কম্পিউটারের মূল অংশ। হ্যাঁ, মেইন যে পার্টটা সেটা হচ্ছে একটা সফটওয়্যার। যেমন একটা সফটওয়্যার যদি কোনো কারণে যদি একটা সফটওয়্যার না থাকে, বা একটা সফটওয়্যার যদি ডিস্টার্ব করে, ঝামেলা করে, বা একটা সফটওয়্যার যদি ফাংশনাল বা অপারেশনাল না থাকে, তখন যেটা তোমরা জানো যে একটা কম্পিউটার সিস্টেমে 4টা কম্পোনেন্টস। একটা কম্পিউটার সিস্টেমের কয়টা কম্পোনেন্ট? 4টা কম্পোনেন্ট। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে ইউজার বা হিউম্যানওয়্যার মানে তুমি, আর একটা হচ্ছে অপারেশনাল প্রসিডিউর, হ্যাঁ, বা প্রোগ্রামস। তো এই যে চারটা জিনিস, তার মধ্যে যদি সফটওয়্যারটা না থাকে, বাকি তিনটা কিন্তু আলটিমেটলি থেকেও কোনো লাভ নাই, হার্ডওয়্যার থেকেও লাভ নাই, আর সফটওয়্যার না থাকলে তুমি তো কোনো কাজই করতে পারবে না, কোনো অপারেশন হবে না, অপারেশন প্রসিডিউর হবে না। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? জি স্যার। কিন্তু তোমার একটা হার্ডওয়্যার, ধরো একটা প্রিন্টার, একটা স্ক্যানার যদি নাও থাকে, তো তাও কোনো অসুবিধা নেই। ধরো তোমার থেকে একটা এক্সটার্নাল মাউস যদি নাও থাকে, তোমার ল্যাপটপে মাউস প্যাড আছে, এক্সটার্নাল মাউস না থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু সফটওয়্যার, কম্পিউটারের ভেতরে সফটওয়্যার অবশ্যই থাকতে হবে। তাহলে আমরা এরপরে কন্টিনিউ করি। ফর এ কম্পিউটার টু ইনপুট দেওয়ার জন্য, স্টোর করার জন্য, ডিসিশন মেক করার জন্য, এরপরে এরিথমেটিক্যালি ম্যানিপুলেট এন্ড আউটপুট ডাটা, এরিথমেটিক্যালি অর্থাৎ গাণিতিক কোনো কাজ করার জন্য, এবং ডাটা আউটপুট দেওয়ার জন্য।
কোনো একটা ডাটা আউটপুট দেওয়ার জন্য ইন দ্য কারেক্ট সিকোয়েন্স, একটা কারেক্ট সিকোয়েন্সে ডাটা আউটপুট দেওয়ার জন্য সফটওয়্যারের প্রয়োজনীয়তা অনেক বেশি। এবং এই কাজটার জন্য বলা হচ্ছে যে ইট মাস্ট হ্যাভ অ্যাক্সেস টু অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রামস, ইট মাস্ট হ্যাভ অ্যাক্সেস টু অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রামস। এখানে একটা কমা হবে, কারেক্ট সিকোয়েন্সের পরে কমা হবে, তারপর ইট মাস্ট হ্যাভ অ্যাক্সেস টু অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রামস এর পরে একটা ফুল স্টপ হবে, ডট হবে। অর্থাৎ এই কাজগুলো করার জন্য প্রতিটার জন্যই আলাদা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম বা অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার দরকার আছে। যেমন ইনপুটের জন্য তোমার আলাদা সফটওয়্যার লাগবে, স্টোর করার জন্য আলাদা সফটওয়্যার লাগবে, ডিসিশন মেক করার জন্য বা গাণিতিক কাজ করার জন্য আউটপুটের জন্য আলাদা সফটওয়্যার লাগবে। সো এই যে জিনিসগুলা, এগুলোর জন্য তোমার আলাদা আলাদা অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম লাগবে। দাস এরপরে বলতে পারি দ্য সফটওয়্যার ইনক্লুডস অল দ্য অ্যাক্টিভিটি, সব অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাকসেসফুল ডেভেলপমেন্ট এন্ড অপারেশন অফ দ্য কম্পিউটার সিস্টেম আদার দেন দ্য হার্ডওয়্যার পিসেস। মানে হার্ডওয়্যার যে পিস, মানে হার্ডওয়্যার যে ডিভাইস, হার্ডওয়্যার যে কম্পোনেন্টগুলো থাকে সেটার তুলনায় সফটওয়্যারের অ্যাক্টিভিটি অনেক বেশি এবং সব জায়গায় সেটা কাজ করতে পারে। এরপরে বলা হচ্ছে দেখো হার্ডওয়্যার ডাজ, এটা ডিওইএস, DOES মানে হার্ডওয়্যার করে, ডু থেকে ডাজ, DOES। হার্ডওয়্যার ডাজ দ্য অ্যাকচুয়াল কম্পিউটিং এন্ড দ্য সফটওয়্যার ড্রাইভস দ্য কম্পিউটার। অর্থাৎ হার্ডওয়্যার কোনো একটা অ্যাকচুয়াল কম্পিউটিং কাজ করতে পারে, আর সফটওয়্যারটা কি করে, কম্পিউটারটাকে পরিচালিত করে। ড্রাইভ মানে কি, ওই যেমন ড্রাইভার কি করে, ড্রাইভ করে, গাড়ি ড্রাইভ করে। ড্রাইভারের কাজ কি, গাড়িটাকে ড্রাইভ করা, তাই না? ড্রাইভার যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে যাত্রীদের কি অবস্থা হবে? যাত্রীদের কোনো কন্ট্রোল আছে কিনা গাড়ির উপরে? না স্যার। ব্যাপারটা কি বুঝতে পারছো? একটা বাসের ড্রাইভার ধরো, একটা বাসে 40 জন যাত্রী আছে, তো বাসের ড্রাইভার যদি সুন্দর করে গাড়ি চালায় তাহলে যাত্রীরা ওকে সেফ। এখন বাসের ড্রাইভার যদি উল্টাপাল্টা করে ফেলে বা বাসের ড্রাইভার যদি কোনো কারণে ঘুম চলে আসে বা ঠিক মতো গাড়ি চালাতে না জানে, তখন ওই 40 জন যাত্রী কি কোনো কন্ট্রোল আছে বাসের উপরে? আছে কিনা? তখন বাসের ড্রাইভার যদি ইয়াতে ফেলে দেয়, ওই পাশে খাদের মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দেয়, তখন যাত্রীরাও পড়ে যাবে। জি স্যার, আরো তো ড্রিঙ্কস করে উঠলে তো অবস্থা খারাপ স্যার। হ্যাঁ সেটাই। ওকে, এরপরে আসো ফিগার 8.1 shows the communication between users and hardware। অর্থাৎ আমরা যে লাস্ট এরপর যে ফিগারটা দেখবো, এই যে ফিগারটা, এটা কিভাবে দেখো, ইউজার, হার্ডওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, মানে বিভিন্ন সফটওয়্যার দুই রকম, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর হার্ডওয়্যার, ইউজার, এদের মধ্যে যে ইন্টারেকশনটা হচ্ছে, এটা ফিগার নাম্বার 8.1টা শো করছে। আর এরপরে এখানে এদের মধ্যে কমিউনিকেশনটা শো করছে। আর সফটওয়্যার কি করে, সফটওয়্যার প্লেস the role to connect the users and the hardware। যেটা আগেই তোমাদেরকে বলছি যে সফটওয়্যার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কি করার জন্য, ইউজার এবং হার্ডওয়্যারকে কানেক্ট করার জন্য। the application software convey the user intention to system software। অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি করে, তোমার বা আমি কোন কাজটা করতে চাই সেই কাজটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারের কাছে পাঠায়। মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটা সিস্টেম সফটওয়্যারের কাছে পাঠাই। আর এরপরে সিস্টেম সফটওয়্যার কি করে, and the system software transfers and translates the এটা মুছে গেছে স্যার ওখানে ইন্টেনশন হ্যাঁ, এই ইন্টেনশন টার্মটা এখানে আসবে, ইন্টেনশন। অর্থাৎ the system software transfers and translates the intention for the hardware। অর্থাৎ হার্ডওয়্যারের কাছে ওই ইনফরমেশনটা পাঠায়। আচ্ছা একটু বই থেকে এটা দেখি, এটা সামহাউ একটা কনফিউশন আছে, একটু বই থেকে দেখি। ইন্টেনশনই স্যার, ইন্টেনশন স্যার এখানে স্যার ট্রান্সলেট দ্য ইন্টেনশন ফর দ্য হার্ডওয়্যার। এটা পেজ নাম্বার কত? আর 160 স্যার। 160? জি স্যার। ইন্টেনশন, ঠিক আছে, ইন্টেনশন ফর দ্য হার্ডওয়্যার মানে অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারের কাছে পাঠায়, সিস্টেম সফটওয়্যার সেটা হার্ডওয়্যারের কাছে পাঠায়। বুঝতে পারছি?
সো এটা এই কাজগুলো, তো এখানে আমরা একটা যে ইউজার এন্ড হার্ডওয়্যার কমিউনিকেশন এই ফিগারটা তোমরা অবশ্যই পড়বা, শিখবা। এবং সফটওয়্যার কিছু অ্যাক্টিভিটি আছে, বলা হচ্ছে সফটওয়্যার অ্যাক্টিভিটিস কভার 3 মেজর এরিয়াস: অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সিস্টেম প্রোগ্রামস এন্ড ডকুমেন্টেশন। এবং এদের আলাদা আলাদা করে বর্ণনা এখানে দেওয়া আছে। এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মানে হচ্ছে মেইনলি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে কিছু ওদের কিছু স্পেসিফিক টাস্ক থাকবে, যেমন যেটা মাইক্রোসফট ওয়ার্ড, যেটা তোমাদের আগে দেখাইছি। মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল এর কাজ করবে না, আবার এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করবে না, পাওয়ার পয়েন্ট আউটলুকের কাজ করবে না, বা মাইক্রোসফট এক্সেস এর কাজ করবে না, বা পাওয়ার পয়েন্ট মোজিলা ফায়ারফক্স এর কাজ করবে না, ইউটিউবের কাজ করবে না, বা গুগল ক্রোমের কাজ করবে না, অ্যাডোবি রিডারের কাজ করবে না। আমি কি বুঝাতে পারছি? সো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মানে হচ্ছে এক একটা স্পেসিফিক কাজের জন্য একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা সফটওয়্যার। আর সিস্টেম প্রোগ্রাম মানে হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকবে, কনসিস্ট অফ প্রোগ্রামস অ্যাসোসিয়েটেড উইথ কম্পিউটার সিস্টেম আদার দেন অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মতো, এটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মতো না, কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়েই একটা সিস্টেম সফটওয়্যার বা প্রোগ্রাম এটা কনসিস্ট হয়। আর এটা কাজ আমাদের আগেই বলছে। ডকুমেন্টেশন দিয়ে কি বোঝায়? Documentation includes everything put down on paper, such as a statement of the problems, flowchart, coding, instruction sets, procedures, and the like. অর্থাৎ এরকম আরো অনেক কাজ ডকুমেন্টেশন হতে পারে। It plays an important role in software development. অর্থাৎ ডকুমেন্টেশন হচ্ছে লাস্টের কাজ একটা সফটওয়্যারের, একটা পরের কাজটা, যে একটা সফটওয়্যার করে ফেলার পরে এরপরে হচ্ছে ডকুমেন্ট। আমি একটা কাজ করে ফেলার পরে, ধরো আমি এই যে তোমাদেরকে একটা ওয়ার্ড ফাইল তোমার জন্য রেডি করছিলাম, ধরো এই যে নাম্বার সিস্টেম। আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা ওয়ার্ড ফাইল তোমরা দেখতে পাচ্ছ না? এখানে টোটাল কয়টা পেজ আছে? 20টা পেজ আছে। এটা হচ্ছে পেজ নাম্বার 1, 20 পেজের মধ্যে 1 নাম্বার পেজ। তারপরে এটা হচ্ছে এই যেটা হচ্ছে 20 পেজের মধ্যে 2 নাম্বার পেজ। সো এরকম অনেকগুলো পেজ আছে। হ্যাঁ, সো এটা এখনো এটাই অবস্থায় আছে, এটাই অবস্থায় আছে। যে তোমাদের লাস্ট আমি যেই কাজটা দিলাম, এই যে দেখো এগুলো এখানে আছে করা। এই যে দেখো লাস্টে এখান থেকে তোমাদের স্ক্রিনশট দেওয়া হয়েছে, এই যে। হ্যাঁ, সো এই যে আমি যদি এখন এটা প্রিন্ট আউট তোমাদেরকে আমি দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে প্রিন্ট আউট নিতে হবে না? আমাকে কি করতে হবে? এখান থেকে এই যে প্রিন্ট আউট, এখান থেকে আমি চাইলে এখান থেকে প্রিন্ট আউট নিতে পারবো। এই যে আমার প্রিন্টার হচ্ছে, এটা হচ্ছে আমার প্রিন্টার, আমি চাইলে এখান থেকে প্রিন্ট আউট নিতে পারবো। যেই পেজে প্রিন্ট আউট নিতে চাই আমি সেই পেজের, এই যে এই পেজে চাইলে এই পেজের, এই পেজে চাইলে এই পেজের, যে পেজে প্রিন্ট আউট নিতে চাই সেই পেজে প্রিন্ট আউট নিতে পারবো। না, এই যে দেখো এগুলো সবগুলো কিন্তু তোমাদের জন্য করা, তোমাদেরকে দেখাইছি আমি। মনে আছে কি? মনে আছে সবার? হ্যাঁ। তো এই যে এই কাজটা যদি করতে যাই, এটাকে বলবে ডকুমেন্টেশন। এটাকে কি বলবে? এটাকে বলবে ডকুমেন্টেশন। মনে থাকবে? বলো বলো। আপনি তো স্যার এই আপনার এই যে পিডিএফটা স্যার আমাদেরকে স্যার স্ক্রিনশট দিয়েছিলেন স্যার সবগুলোই স্যার। আমাকে তোমার কথা মাঝখানে কেটে গেছে, আবার বলো। স্যার আপনি এই যে এখন যে পিডিএফটা দেখালেন, এটা স্যার সবগুলো পেজের তো স্যার স্ক্রিনশট দিয়েছেন আমাদেরকে স্যার। সবগুলো স্ক্রিনশট আমি দিই নাই, তোমরা হয়তো নিছো ক্লাস করার সময়। হ্যাঁ স্যার, ওই যদি আমাদের পিডিএফটা হ্যাঁ, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, কারণ এটা তো এখনো কমপ্লিট হয়নি। যে এখন নতুন নতুন কিছু অ্যাড করতেছে এখানে, প্রতিনিয়ত অ্যাড হচ্ছে না? প্রতিনিয়ত অ্যাড হচ্ছে না? স্ক্রিনশট গুলো স্যার আলাদা। জি স্যার, জি স্যার। পিডিএফ এর স্যার একসাথে থাকবে আর কি স্যার, স্ক্রিনশট গুলো আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিনশট গুলো স্ক্যাটার্ড হয়ে গেছে। পিডিএফ এটা সবগুলো তোমার এই ওয়ার্ড ফাইলে আছে, তো ওয়ার্ড ফাইলটা আমি পিডিএফ আকারে দিয়ে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। কারণ এটা তোমাদেরকে আমি যে কোনো সময় দিতে পারি, এটা তো এখন নতুন নতুন অনেক কিছু এখানে অ্যাড হচ্ছে। তো সো এরপরে ফাইনালি তোমাদেরকে আমি দেখাচ্ছি ক্লাস করার সময়, তো ওখান থেকে বুঝাচ্ছি। এরপর ফাইনালি যখন কোর্স এন্ডিং এ বা কোর্স শেষ হওয়ার সময় আমি তোমাদেরকে এটা দিয়ে দিব। ওকে স্যার। সো এটাকে বলে ডকুমেন্টেশন। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন সফটওয়্যার। যদি এটা বলে ফেলছি, সফটওয়্যার দুই রকম, একটা সিস্টেম সফটওয়্যার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং সেটার একটা দেখো একটা গ্রাফ এখানে, একটা চার্ট এখানে দেওয়া আছে। ক্লাসিফিকেশন সফটওয়্যার, যে একটা সফটওয়্যার দুই প্রকার, সিস্টেম আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনগুলো? অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার, ইউটিলিটি প্রোগ্রাম, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম, আমরা তো শুধুমাত্র সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম বুঝি, আরো দুটো আরো থাকতে পারে, যেমন সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার, ইউটিলিটি প্রোগ্রামস। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হচ্ছে ইউজার ডেভেলপ প্রোগ্রামস। আবার অ্যাপ্লিকেশন প্যাকেজ হতে পারে, যেমন এমএস ওয়ার্ড, লোটাস, কাস্টম সফটওয়্যার, বা এই যতগুলা যা আছে, বাকি যা কিছু আছে সবগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বুঝাতে পারছি? আবার ইউজার ডেভেলপ প্রোগ্রাম, তুমি নিজে একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারো না? চাইলে পারো কি না? জি স্যার। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম,
তারপরে হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম, এরপরে ই টিকেটিং সিস্টেম, এরপরে তোমার স্মার্ট স্মার্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, এরকম তো অসংখ্য সিস্টেম তুমি নিজেও তৈরি করতে পারো, সফটওয়্যার তৈরি করতে পারো, তো সেগুলোও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে চলে যাবে। আর নর্মালি যে অ্যাপ্লিকেশন যে সফটওয়্যারগুলো তোমরা নর্মালি পাও একটা ল্যাপটপ কিনলে বা কম্পিউটার কিনলে অথবা একটা স্মার্টফোন কিনলে, কিছু সফটওয়্যার তোমরা নর্মালি পেয়ে থাকো সাথে সাথে। আবার কিছু সফটওয়্যার তোমরা কি করো, স্মার্টফোনের ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করো, আবার ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে অনলাইন থেকে ডাউনলোড করো, করার পর সেটা আবার ইনস্টল করে ল্যাপটপে বা ডেস্কটপে চালাও, তাই না? তো এগুলোকে সবগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামস বা কিছু প্যাকেজের মধ্যে থাকে। যেমন মাইক্রোসফট অফিস, এটা হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রাম। মাইক্রোসফট অফিস এটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। এখানে অনেকগুলো এমএস ওয়ার্ড যেমন তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এই যে এটা মাইক্রোসফট অফিস দেখতেছো, মাইক্রোসফট অফিস 2013, দেখো জি স্যার। দেখো এখানে এগুলো স্যার। সবগুলো, এই যে এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2013, এটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার, এটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। হ্যাঁ, এটার আন্ডারে এগুলো সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাক্সেস, ডাটাবেস, এক্সেল, ইনফোপথ, অফিস, ওয়ান ড্রাইভ, ওয়ান নোট, আউটলুক, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, দেখছো শেষ নাই। এগুলো সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই মাইক্রোসফট অফিসের আন্ডারে, মাইক্রোসফট অফিস প্যাকেজ সফটওয়্যারের আন্ডারে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো এটা হচ্ছে তোমার সফটওয়্যারের এই সফটওয়্যারের যে কি বলা যায়, সফটওয়্যারের যে প্রকার সেটা এখানে বলা হচ্ছে। তো আমি যে কথাগুলো বলছি তো সেই কথাগুলোই এখানে বলা আছে ফিগার 8.2। ফিগার 8.2 তে এই যে বলা ফিগার 8.2 শোস ক্লাসিফিকেশন অফ কম্পিউটার সফটওয়্যার, আর সিস্টেম সফটওয়্যারের কথা বলা আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে সিস্টেম সফটওয়্যারের কথা, এই অংশটা পুরোটাই সিস্টেম সফটওয়্যারের কথা বলা আছে, আর এই অংশটা পুরোটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কথা বলা আছে। তো তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ে ফেলবা। এটা আমি স্কিপ করে যাচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আর এখানে এতটুকু আমি বলে এটা শেষ করি। এখানে তোমরা এতটুকু পর্যন্ত পড়বা, এই এতটুকু পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত পড়লেই হবে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন প্যাকেজেস পর্যন্ত পড়লে হবে, আর পরের অংশগুলো পড়তে হবে না, মনে থাকবে? এই ক্লাসিফিকেশন সফটওয়্যার ইজ জেনারেলি ক্লাসিফাইড অ্যাজ, শুরু হয়েছে না? শুরু হয়েছে তো, এখান থেকে কতটুকু, এই এতটুকু মনে থাকবে, এখান থেকে কতটুকু পড়বা, এই এতটুকু পর্যন্ত পড়বা। ইজ ইট ক্লিয়ার? বুঝছো Yes. এই জিনিসটা? ওকে, এরপরে Okay, sir. বাকিগুলো দরকার নেই, বাকিগুলো দরকার না, আর এগুলো এমনিতেও অস্পষ্ট হয়ে আছে, দরকার নেই। কারণ এগুলা ওই কিছু কিছু এগুলো তো আমি মোবাইলে ছবি তুলে তারপর আমি পিডিএফ করছি, ফলে কিছু কিছু একটু কোয়ালিটি নট আপ টু দ্য মার্ক হয়েছে। হ্যাঁ বলো, একজন প্রশ্ন করতে চাইছিল আমাকে। জি স্যার, সেটা হলো স্যার অ্যাপ্লিকেশন আর ওয়েব অ্যাপ্লিকেশন কি স্যার একই জিনিস স্যার? মানে স্যার অনেক সময় দেখা যায় স্যার, যেমন মেসেঞ্জার স্যার, আমরা পিসিতে কিন্তু স্যার মেসেঞ্জার মানে অ্যাপ্লিকেশন না নামায় চালাতে পারি স্যার, কিন্তু মেসেঞ্জার লিখলেও ওয়েব মানে স্যার এটা কি স্যার, মানে এটাও কি অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ছে না? ওয়েব অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লিকেশন কি এক নাকি স্যার, এটা জিজ্ঞেস করছেন। হ্যাঁ হ্যাঁ অফকোর্স, অ্যাপ্লিকেশন ওইটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর কি। ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা যেমন এই যে ফায়ারফক্স, যেটা তোমাদেরকে বললাম, এই ফায়ারফক্স এর, এটা ফায়ারফক্স এর আইকন না? জি স্যার। এটা ফায়ারফক্স এর আইকন, এটা কিসের আইকন? ক্রোমের আইকন না? জি স্যার। ক্রোমের আইকন তো। তো এটা এই আইকনটা বা এই ফায়ারফক্স আইকনটা তোমার মোবাইলে নাই, স্মার্টফোনে নাই? আছে স্যার। তারপরে অ্যাডোবে রিডার এই আইকনটা স্মার্টফোনে নাই? শেয়ার ইটের এই আইকনটা স্মার্টফোনে নাই? আছে স্যার। তার মানে এই আইকনগুলো দিয়ে তুমি কি বুঝতে পারো, এগুলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, জি স্যার। তাই তো? তো এই সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার যে আইকনটা, যেমন তুমি জিমেইলের যে আইকন, ইউটিউবে যে আইকন, বা গুগল ম্যাপস এর যে আইকন, গুগল ক্রোমের যে আইকন, এই যে এক একটা আইকন দেখে তুমি বুঝতে পারো এরা এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তাই তো? জি স্যার। কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলার জন্য বা কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেশনালের জন্য অনলাইন দরকার, মানে ইন্টারনেট কানেকশন দরকার। আবার কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য অনলাইন দরকার নাই, মানে ইন্টারনেট দরকার নাই। ব্যাপারটা কি বুঝছো? জি স্যার। যেমন তোমার জিমেইল অ্যাকাউন্ট, বা তুমি গুগলে কোনো কিছু সার্চ করবা, ধরো তুমি গুগলে সার্চ করছো যে সফটওয়্যারের হাউ মেনি টাইপস অফ এ সফটওয়্যারের কয়টা প্রকার হইতে পারে, তুমি সার্চ করছো, হইতে পারে না? আমরা গুগলে কি করি, সার্চ করি তো, যে কোনো কিছু না জানলে সার্চ করি না, তাই তো? জি স্যার। তাহলে এই যে তুমি যে গুগল নামক যে গুগল জি লেখা না, গুগল নামক যে জি লেখা যে অ্যাপটা, জি শুধু জি না, এটা হচ্ছে গুগল অ্যাপ। তো গুগলে যে জি লেখা যে অ্যাপটা, সেটা তুমি সার্চ করার পরে
তুমি একটা তোমার প্রশ্নের উত্তরটা পাওয়ার চেষ্টা করতেছো। তাহলে এই যে গুগলের অ্যাপটা, এটা কি অনলাইন বা ইন্টারনেট ছাড়া কাজ করবে? না স্যার। গুগল স্যার, ম্যাপে এটা করবে তুমি না স্যার। নতুন একটা জায়গায় যাবা, তুমি গুগল ম্যাপে সার্চ করে দেখতেছো ওই জায়গাটা আসলে কোথায় অবস্থিত। আমি তো জীবনে ওই জায়গাটাতে যাই নাই। বা তুমি ঢাকায় যাবা, বা তুমি অন্য একটা জেলায় যাবা, বা অন্য একটা জায়গায়, নতুন একটা জায়গায় যাবা, বা অন্য একটা দেশে যাবা, তুমি এর আগে দেখে যাচ্ছ তোমার ল্যাপটপে বা ডেস্কটপে অথবা তোমার স্মার্টফোনে দেখছো। দেখার পরে তুমি বুঝতে চাচ্ছ যে আসলে এটা কোন জায়গায় অবস্থিত, এটাতে এটা এটা কোন দিক দিয়ে যেতে হবে, তাই না? তো এই কাজটাকে তুমি কি অনলাইন বা ইন্টারনেট হেল্প ছাড়া পারবা? না স্যার। না স্যার, পারবা পারবো না, না স্যার। পারবা না। কিন্তু তোমার তোমার মোবাইলে বা তোমার স্মার্টফোনে যদি এই যে অ্যাডোবে রিডার থাকে, এই অ্যাডোবে রিডারের মধ্যে এই যে এই ফাইলটা ওপেন করার জন্য কি তোমার ইন্টারনেট কানেকশন বা অনলাইন কানেকশন দরকার আছে নরমালি? না স্যার, দরকার নেই। বা তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটা তোমাকে আমি দিলাম, বা এক্সেল এর এই ফাইলটা তোমাকে দিলাম, তোমাদের অ্যাটেন্ডেন্স শিটের এই ফাইলটা তোমাদের দিলাম, বা ওয়ার্ডের এই ফাইলটা দিলাম, তো এটা ওপেন করার জন্য কি ইন্টারনেট বা অনলাইন হেল্প দরকার আছে? না স্যার। না স্যার। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। অর্থাৎ কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য বা এটার ফাংশনের জন্য, অপারেশনের জন্য ইন্টারনেট কানেকশন দরকার আছে। আবার কিছু কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাকসেসফুলি তুমি অপারেট করার জন্য ইন্টারনেট কানেকশন দরকার নাই, মানে অফলাইনেও তুমি কাজ করতে পারবা। আর বা কিছু সফটওয়্যারের কাজ তোমাকে অনলাইনে করতে হবে। তুমি ইউটিউবে একটা ভিডিও দেখবা, তুমি শুধু ইউটিউবের যে আইকনটা লালের মধ্যে একটা প্লেয়ার আইকন, তো ওই ইউটিউবের আইকনটা ক্লিক করলে কি তোমার তুমি ভিডিওটা দেখতে পারবা যদি ইন্টারনেট কানেকশন না থাকে? না স্যার। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? জি স্যার। ডিফারেন্স হচ্ছে তুমি যেটা প্রশ্ন করছো সেটা একটা ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন, যেটা আমার কাছে সুন্দর মনে হয়েছে, ভালো মনে হয়েছে, যে প্রাসঙ্গিক এবং যৌক্তিক মনে হয়েছে। কেন কেন এই জন্য মনে হয়েছে আমি সেটা বলি। সেটা হচ্ছে যে আমরা ল্যাপটপে বা ডেস্কটপে, যে আমি যেমন দেখো এখানে, আমি এখন এখানে আমার যে ফায়ারফক্স যে ব্রাউজারটা মোজিলা ফায়ারফক্স, এটা ওপেন করলাম। এটা ওপেন করার পরে আমি এখানে এই দেখো নিচে দেখো অনেকগুলো আইকন দেখাচ্ছে, মেসেঞ্জার, ইউটিউব, মেইল, তারপর mail.yahoo, ফেসবুক দেখাচ্ছে, দেখছো আইকন দেখাচ্ছে না? নিচে দেখছো অনেকগুলো আইকন দেখাচ্ছে, তারপর জি স্যার, গুগল, দেখাচ্ছে স্যার। অ্যামাজন। তো এই যে আইকন গুলা, এগুলা কিন্তু প্রতিটারই আলাদা আলাদা অ্যাপ, মানে আলাদা আলাদা অ্যাপের আইকন হিসেবে তুমি তোমার স্মার্টফোনে দেখতে পাও, ঠিক কিনা? জি স্যার। কিন্তু আমরা যখন ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে থাকি তখন এগুলো তখন আর ওই স্মার্টফোনে যেভাবে আইকন দিয়ে অ্যাপ আকারে থাকে, ডেস্কটপ বা ল্যাপটপ সেটা তখন ওভাবে থাকে না। এদেরকে ওপেন করার জন্য তখন তোমাকে একটা ব্রাউজারের, এই যে একটা ফায়ারফক্স অথবা ক্রোম নামক একটা ব্রাউজারের হেল্প নিয়ে এইখানে সেটা লিখতে হয়। এই যে তুমি সেটা ইউটিউব লিখো, মেসেঞ্জার লিখো, অথবা তোমার জিমেইল অ্যাকাউন্টে যাও, অথবা তোমার ফেসবুক অ্যাকাউন্টে যাও, অথবা ইয়াহু অ্যাকাউন্টে যাও, এগুলা এই অ্যাড্রেস বারে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হয়। অ্যাড্রেস বারে যেমন তুমি যদি ইউটিউবে যাও, তাহলে অ্যাড্রেস বারে দেখো, ইউটিউব ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেস বারে ইউটিউবের অ্যাড্রেসটা চলে আসছে। এখন ইউটিউবটা এখান থেকে ইউটিউবটা ওপেন হবে। বুঝাতে পারছি? সো এভাবে এই যে এই জিনিসগুলাই মেইনলি তোমার এখানে এই জিনিসগুলো এটা এখানে এভাবে কাজ করে। আর মোবাইলে যেটা হচ্ছে ইউটিউবের আলাদা আইকনই আছে, আলাদা একটা ইউটিউব অ্যাপ্লিকেশন সফটওয়্যার আলাদা একটা আইকন আছে, তুমি ওখান থেকে ক্লিক করলে ইউটিউব ওপেন হয়ে যায়, ওখানে কোনো ব্রাউজার হেল্প নিতে হয় না। বুঝাতে পারছি? আবার তুমি চাইলে স্যার। ব্রাউজার থেকে এরকম ফায়ারফক্স অথবা ক্রোম নামক ব্রাউজারে, ওখানেও তোমার মোবাইলে বা স্মার্টফোনে তোমার এরকম অ্যাড্রেস বার আছে না, ফায়ারফক্স বা ক্রোম জি ওপেন স্যার। করলে ব্রাউজারের ভিতরে, আচ্ছা স্যার। ওখানেও তুমি চাইলে এরকম www.youtube.com বা www.facebook.com, www.gmail.com, ওখান থেকেও তুমি চাইলে কি করতে পারো, এই ওয়েবসাইট গুলা তুমি ওখান থেকে অ্যাক্সেস করতে পারো। বুঝাতে পারছি? স্মার্টফোন থেকেও তুমি ওই কাজটা করতে পারবে। অর্থাৎ ডিফারেন্স হচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোর কিছু কিছু ক্ষেত্রে, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো যেমন ল্যাপটপ বা ডেস্কটপের ক্ষেত্রে, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ওপেন করার জন্য তোমাকে ফায়ারফক্স নামক ব্রাউজার বা ক্রোম নামক ব্রাউজার বা অন্যান্য যে কোনো ব্রাউজার হেল্প নিতে হচ্ছে। আর স্মার্টফোনে সেটা ব্রাউজার হেল্প না নিয়েও তুমি শুধুমাত্র আইকনে বা তাদের অ্যাপের যে আইকনটা সেটাতে ক্লিক করে ওই কাজটা করতে পারো। আমি নিশ্চয়ই বুঝাতে পারছি? তো এরপরে আসো জি স্যার, ধন্যবাদ। অপারেটিং সিস্টেম। ওয়েলকাম। অপারেটিং সিস্টেমের আমাদের যে মেইনলি যেটা কাজ সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারে আমরা যে জিনিসটা মেইনলি দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা সিস্টেম সফটওয়্যার যে মূল যে কনসেপ্ট,
সেটা আমরা বোঝার চেষ্টা করবো যে সিস্টেম সফটওয়্যার আসলে এই যে আমরা অনেক সিস্টেম সফটওয়্যারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন তোমরা একটু আগে দেখছো যে অপারেটিং সিস্টেম, তারপরে তোমার ইউটিলিটি প্রোগ্রাম, অথবা তোমার সেন্ট্রাল কোনো একটা সিস্টেম, সেন্ট্রাল কোনো একটা সার্ভার সিস্টেম বা সেন্ট্রাল কোনো একটা সিস্টেম, সেটা এগুলো সবগুলোই সিস্টেম সফটওয়্যারের কি বলা যায়, সিস্টেম সফটওয়্যারের ওই ক্যাটাগরির মধ্যে পড়ে। সো আমাদের যেটা মেইনলি লাগবে, সেটা মেইনলি আমাদের দরকার হবে, সেটা হচ্ছে ওভারভিউ অফ এ কম্পিউটার সিস্টেম। এখান থেকে মেইনলি আমার পড়া শুরু হবে এখান থেকে, যে দা অপারেটিং সিস্টেম, না এখান থেকে শুরু হবে। An operating system is a software system. It acts as an interface between a user of a computer and the computer hardware. মানে কম্পিউটার হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে একটা ইন্টারফেস বা মাধ্যম হিসেবে কাজ করে। The operating system provides an environment in which a user may execute programs. অপারেটিং সিস্টেম এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে ইউজার একটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে পারে। The goals মানে অবজেক্টিভ অফ এন বা উদ্দেশ্য অফ এন অপারেটিং সিস্টেম আর টু মেক দ্য কম্পিউটার সিস্টেম কনভেনিয়েন্ট ফর ইউজার্স, যাতে আমাদের মানে ইউজারের জন্য কম্পিউটার সিস্টেমটা ইজি করে দেওয়া যায়, সুবিধাজনক করে দেওয়া যায়। মেক এফিশিয়েন্ট ইউজ অফ দ্য কম্পিউটার হার্ডওয়্যার, অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যার যাতে আমরা কার্যকরী বা এফিশিয়েন্ট ইউজ করতে পারি। আর এরপর যে কথাটা যেটা আমরা আগেই বলছি, দ্য অপারেটিং সিস্টেম কন্ট্রোলস এন্ড কোঅর্ডিনেটস দ্য ইউজ অফ দ্য হার্ডওয়্যার ফর ডিফারেন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের জন্য হার্ডওয়্যারকে কি করে, হার্ডওয়্যারের যে ইউজটা বা হার্ডওয়্যারকে ইউজুয়ালি একটা অপারেটিং সিস্টেম কন্ট্রোল করে এবং কোঅর্ডিনেট করে। সো এখান থেকে আমরা একটা অপারেটিং সিস্টেমের ওভারভিউ এখান থেকে আমরা দেখতে পারি। যেমন এখানে একটা কম্পিউটার হার্ডওয়্যার দেখানো হয়েছে, কম্পিউটার হার্ডওয়্যারের বাইরে একটা অপারেটিং সিস্টেমের বাইরে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মানে হতে পারে কম্পাইলার, অ্যাসেম্বলার, টেক্সট এডিটর, ডাটাবেস সিস্টেম, এগুলো সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আলাদা আলাদা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এগুলো হচ্ছে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। মানে এগুলোর জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন, যেমন কম্পাইলার জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে, অ্যাসেম্বলারের জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে। টেক্সট এডিটর মানে ওয়ার্ড হতে পারে, নোটপ্যাড হতে পারে, ওয়ার্ডপ্যাড হতে পারে, এগুলোকে বলে টেক্সট এডিটর। টেক্সট এডিটর হচ্ছে একটা প্রোগ্রাম, আর এটা এই প্রোগ্রামের জন্য অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে পারো। ডাটাবেস সিস্টেম, এটা মাইক্রোসফট অ্যাক্সেস বা অন্যান্য আরো যে ডাটাবেস সফটওয়্যার আছে সেগুলো তুমি এখানে ইউজ করতে পারো। আর এই সফটওয়্যার গুলো কারা ইউজ করবে, ইউজার ইউজার 1, ইউজার 2, ইউজার 3 আপ টু ইউজার n, এখানে n সঙ্গে ইউজার এই কাজটা করতে পারে। সো এটা হচ্ছে ওভারভিউ অফ এ কম্পিউটার অপারেটিং সিস্টেম, কম্পিউটার সিস্টেম, ওভারভিউ অফ এ কম্পিউটার সিস্টেম। সো এই কাজটা পড়ার জন্য কোথা থেকে লিখবো আমরা, এখান থেকে আমাদের পড়া স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হয়ে এটা তো এখানে এই পেজে শেষ হয় নাই, এখানে এটাতে এই পেজ পুরোটা পড়বো। এরপর আমরা নেক্সট পেজ এটা কি নেক্সট পেজ 181। আচ্ছা, এরপরে আর দরকার নেই, এরপরে বাকি অংশগুলো আমি স্কিপ করে গেছি। 181 পরে বাকি অংশগুলো আমি একটু বই থেকে দেখি। হ্যাঁ, 181 পরে বাকি অংশগুলো আমি স্কিপ করে গেছি, ওগুলো দরকার নেই। এরপর আবার সরাসরি ইন্ট্রোডাকশন টু অপারেটিং সিস্টেম ওখান থেকে শুরু করবো। তো এখানে তোমাদের মেইনলি লাগবে হচ্ছে এখানে এই অংশটাই, অপারেটিং সিস্টেমের এই অংশটা লাগবে। অর্থাৎ তোমার যে প্রশ্ন আসে ওভারভিউ অফ এ কম্পিউটার সিস্টেম, তুমি এখান থেকে এই যা কিছু যেটা আমি মার্ক করলাম এখান থেকে এই শেষ এতটুকু পর্যন্ত, এগুলো উইথ দিস ফিগার মাস্ট, অবশ্যই ফিগার দিতে হবে। এবং এরপর বলছে দেখো, an operating system is an important part of a computer system. A computer system can be viewed to have 4 components. কম্পিউটার সিস্টেমে 4টা কম্পোনেন্ট থাকতে পারে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, একটা হচ্ছে ইউজার্স। মানে এই যে 4টা আর কি কি হার্ডওয়্যার মানে কম্পিউটার হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, আর এটা হচ্ছে ইউজার। 4টা না, 1 2 3 4, বুঝতে পারছো? হার্ডওয়্যার মানে কি, সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস। অপারেটিং সিস্টেম মানে তো সিস্টেম সফটওয়্যার, মানে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড এগুলো। আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মানে কম্পাইলার, ডাটাবেস সিস্টেম, ভিডিও গেম, বিজনেস প্রোগ্রাম ইত্যাদি। আর ইউজার মানে তুমি, পিপল, মেশিন বা আদার কম্পিউটার্স, বা এখানে অন্য কোনো কম্পিউটার থাকতে পারে, মানে একটা কম্পিউটার সাথে আরেকটা কম্পিউটার কানেক্টেড অবস্থায় থাকতে পারে, আদার কম্পিউটার। এটা কি মনে থাকবে স্টুডেন্টরা, বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর আসো ইন্ট্রোডাকশন টু অপারেটিং সিস্টেম, এটা আমাদের লেসন 2, ইন্ট্রোডাকশন টু অপারেটিং সিস্টেম। এখানে আমাদের কিছু অপারেটিং সিস্টেমের টাস্ক আছে, আমি একটু তোমাদেরকে সংক্ষেপে বলি। এগুলো জাস্ট আমার কথার সাথে মিলাই তোমরা এগুলো খুব সংক্ষেপে, যেমন এই যে প্রতিটাই, যেমন প্রসেসিং কমান্ড, এটা পুরোটা পড়ে জাস্ট এখান থেকে তুমি কি বুঝছো সেই অনুযায়ী এখানে 2-3 লাইনের একটা সার সংক্ষেপ বের করবা, সামারি বের করবা। কথাটা কি বুঝতে পারছো?
বুঝতে পারছো কথাটা? জি স্যার। আমার কথা কি Yes, শোনা sir. যায়? আমি তোমাদেরকে দুইবার কেন জিজ্ঞেস করতে হয় আমি বুঝি না। তোমাদেরকে আমি একবার জিজ্ঞেস করার সাথে Yes, sir. আনসার করা যায় কিনা? যায়, যায়? sir. হ্যাঁ, তো দুইবার জিজ্ঞেস করতে হয় কেন? অ্যাটেনশন কোথায় থাকে? তাহলে দেখো, একটা অপারেটিং সিস্টেমের টাস্ক গুলো কি কি? প্রসেসিং কমান্ডস, মাল্টিটাস্কিং, মাল্টি-থ্রেডিং, মাল্টি ইউজার সাপোর্ট, মাল্টি প্রসেসর সাপোর্ট, আরো মিসেলেনিয়াস টাস্ক, আর এখানে আরো 5-6টা টাস্ক আছে। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। অপারেটিং সিস্টেমের কাজ সেগুলো এখানে আলাদা আলাদা করে বলা আছে। এক্সকিউজ মি। সো তোমাদেরকে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যেমন ধরো প্রসেসিং কমান্ড, এখানে অনেকগুলো লাইন আছে। তারপর দেখো মাল্টিটাস্কিং, এটা আর অনেক বড় মাল্টিটাস্কিং, তাই না? সো তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেমন তোমরা ছোটবেলায় স্কুলে থাকতে বা কলেজে থাকতে তোমরা কি লিখতে? সংক্ষেপ লিখতে না? সার সংক্ষেপ, সারাংশ লিখতে না? সামারি লিখতে না? জি স্যার। লিখতাম স্যার। কোনো একটা কবিতার সামারি, কোনো একটা গল্পের সামারি, বা কোনো একটা প্যাসেজের সামারি লিখতে না? জি স্যার। তো এখানেও সেম ওই যে ওই পড়াটা, ওই শিক্ষাটা তোমাদের এখন এখানে কাজে লাগবে আর কি, বুঝছো? ওই শিক্ষাটা Yes, sir. এখানে কাজে লাগবে আর কি। কোনো শিক্ষাই বৃথা না কখনোই। যেন শিক্ষাই সবচেয়ে মূল বিষয় বা মূল অস্ত্র হচ্ছে, যে কোনো কিছুতে মূল অস্ত্র হচ্ছে শিক্ষা। হ্যাঁ, শিক্ষা কখনো বৃথা যায় না। সো তোমরা যেটা সামারি শিখছো, সারাংশ বের করা, সার সংক্ষেপ বের করা শিখছো। সো এরকম এই যে এখানে যে প্রসেসিং কমান্ড বা যে কথাগুলো আমি বলবো, তোমরা এগুলো পড়বা, তারপর এটা পড়বা, এই প্যারাটা পড়বা। এরপর আমি মাল্টিটাস্কিং নিয়ে যখন বলবো, এরপর এটা পরবর্তীটা পড়বা। পড়ার পরে এখান থেকে তোমরা 2-3 লাইনের একটা সারাংশ বের করবা। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। অর্থাৎ তোমাদের কাজটা ইজি করে দেওয়ার জন্য বলছি, তোমাদেরকে হুবহু এইটা যা দেখছো হুবহু এইটাই তোমাদেরকে মুখস্থ করতে হবে না, এটাই হুবহু লিখতে হবে না। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। কারণ তোমার Yes, কাজ, sir. তোমাকে অনেক কিছু লিখতে হবে। সেটা তুমি যদি মাল্টিটাস্কিং এর মধ্যেই, এখানে দেখো দ্য টাস্ক অফ এন অপারেটিং সিস্টেম অনেক বড় না? প্রসেসিং কমান্ড আছে, মাল্টিটাস্কিং আছে, মাল্টিথ্রেডিং আছে, মাল্টি ইউজার আছে, মাল্টি প্রসেসর আছে, মিসেলেনিয়াস টাস্ক আছে, অনেকগুলো আছে। তো ওখানে শুধুমাত্র মাল্টিটাস্কিং এর জন্য তুমি যদি এত বড় লেখা লিখে ফেলো, তুমি তো আর কোনো কিছু লিখতে পারবে না, সবকিছু তো শেষ, টাইম শেষ। তোমার টাইম তো নির্দিষ্ট নাকি? জি স্যার। বুঝতে জি পারছো? স্যার। ওকে স্যার। ওকে, এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আসো প্রসেসিং, দ্য টাস্ক অফ অপারেটিং সিস্টেম, প্রসেসিং কমান্ডস। তো প্রসেসিং কমান্ডস মানে যেটা আমার বলা হচ্ছে যে একটা অপারেটিং সিস্টেমের মেইন যে যে ব্যাপারটা, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মধ্যে তুমি আগে কিছু প্রথমে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে বা তোমার একটা কিবোর্ডের মাধ্যমে সিস্টেমকে তুমি একটা কমান্ড দিবা। সেই কমান্ড অনুযায়ী সিস্টেম ওই কাজটা করবে। ঠিক আছে? সিস্টেম ওই কাজটা করার পরে তুমি কি করবা? সিস্টেমের ওই ওই অনুযায়ী স্টেপ বাই স্টেপ পরবর্তীতে এক একটা কাজ সিস্টেম করতে থাকবে। কিন্তু প্রথমে কিন্তু তোমাকে একটা কমান্ড দিতে হবে, কথাটা খেয়াল করো। এটাকে বলে প্রসেসিং কমান্ড। আমি কি বোঝাতে পারছি কিরকম? যেমন দেখো একটা Yes, এক্সাম্পল sir. দিই, যেটা একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম। যেমন ধরো এখানে আছি, আমি তো এটা টাইপ করে ফেলছি, এই টাইপটা করে ফেলছি না আমি, 19 পেজ হয়ে গেছে না? এখন আমি যখন প্রিন্ট আউট বের করতে যাব এই ডকুমেন্টটার, এটা দেখো সফট কপি হিসেবে আছে। এটা কি হিসেবে আছে? সফট কপি হিসেবে। এটা আমি হার্ড Hard কপি বের copy. করতে চাই, তাহলে আমি এটা কি করব? কন্ট্রোল পি বা প্রিন্ট আউট বের করবো। এটা প্রিন্ট আউট, এই যে প্রিন্ট আউট বের করলাম না? এখন আমার এই যে প্রিন্টারটা যদি কানেক্টেড থাকে তখন এটা রেডি দেখাবে। এখন কি দেখাচ্ছে? অফলাইন দেখাচ্ছে না? তখন কি দেখাবে? এখানে রেডি। Yes, ready. হ্যাঁ, এরপরে আমি যখন এই প্রিন্টারের যে আইকনটা দেখছো, প্রিন্ট লেখা আছে, এই বাটনটা যখনই ক্লিক করব, সাথে সাথে আমার এই পুরো 19টা পেজ প্রিন্ট আউট হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এটাকে বলা হয় প্রসেসিং কমান্ডস। এটাই কি বলা হয়, মানে এটা হচ্ছে প্রসেসিং কমান্ডের জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম অসংখ্য এক্সাম্পল হইতে পারে। ইজ ইট ক্লিয়ার? সো ওইটাই দেখো, ওরকম একটা এক্সাম্পল এখানে বলা হচ্ছে। এই যে দেখো, ফর এক্সাম্পল, ওয়ান মাইট ওপেন এ ডকুমেন্ট বাই ক্লিকিং এ বাটন অন দ্য প্রোগ্রামস টুলবার। অর্থাৎ জাস্ট তুমি একটা বাটন ক্লিক করলেই তোমার কি হইতে পারে? একটা বাটন ক্লিক করলেই, যেমন আমি যদি এখান থেকে এখান থেকে আমি একটা বাটন ক্লিক করি। হ্যাঁ, জাস্ট আমি এই যে একটা বাটন, গুগল ডক্স বা ম্যাকাফি, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, ড্রপবক্স, একটা বাটন ক্লিক করলেই, যেমন দেখো একটা বাটন ক্লিক করলাম,
ক্লিক করার পরে সাথে সাথে এটা আমার ক্রোমটা ওপেন হয়ে যাচ্ছে না? ওপেন হয়ে যাচ্ছে কিনা? জি স্যার। তার মানে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে কি কি কাজ হচ্ছে খেয়াল করো। আমি ইউজার না? ইয়েস স্যার। আমি কি করছি? আমি ইউজার কি করছি? মাউসের হেল্প নিয়ে আমি কি করলাম? মাউসের মাধ্যমে ক্লিকটা করছি না? হ্যাঁ স্যার। মাউসের মাধ্যমে ক্লিক করার পরে ক্লিক করছি কোথায়? এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা এই যে ব্রাউজারটাতে ক্লিক করছি না মাউসের হেল্প নিয়ে? জি স্যার। মাউসের আবার বলি, খেয়াল করো, আমি ইউজার একটা মাউসের হেল্প নিয়ে এই ব্রাউজারটাকে ক্লিক করলাম, এরপর ব্রাউজারটা ওপেন হইলো, এখানে ব্রাউজারটা ওপেন হইলো, এই যে ব্রাউজারটা ওপেন হয়েছে ক্রোম। হ্যাঁ, তাহলে এই যে কাজটা, তাহলে এখানে দেখো সবাই এখানে কিন্তু ইনভলভ হয়েছে। তুমি মানে ইউজার ইনভলভ হয়েছে, মাউস মানে কিবোর্ড, এই হার্ডওয়্যার ইনভলভ হয়েছে, আর এই যে ক্রোম এটা একটা সফটওয়্যার, ব্রাউজার সফটওয়্যার, এটা ওপেন হয়েছে, তাই না? আর এই যে কাজ করতেছো এখানে একটা অপারেশন প্রসিডিওর হচ্ছে, হচ্ছে না? আর তুমি যে এই যে কাজ করছো, যে তুমি যে লেফট ক্লিক করে তুমি যে একটা ব্রাউজার ওপেন করছো, তার মানে তুমি অপারেটিং সিস্টেমকে একটা কমান্ড দিচ্ছ। অপারেটিং সিস্টেম কি করছে? তোমার কমান্ড অনুযায়ী ও এই ব্রাউজারটা তোমার জন্য ওপেন করে দিছে। ব্যাপারটা বুঝতে পারছো না পারো নাই? স্যার এটাকে বলা হয় প্রসেসিং কমান্ড। এরপরে আসো, এই যে সংক্ষেপে বলে দিলাম, এরপরে আসো মাল্টিটাস্কিং। কথা থেকে বোঝা যাচ্ছে মাল্টিটাস্কিং, ঠিক আছে? তো মাল্টিটাস্কিং এই কথা থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারি, অর্থাৎ এট এ টাইম বা একই সময়ে একের অধিক বা মাল্টিপল টাস্ক বা মাল্টিপল কাজ করা। কথা থেকে বোঝা যাচ্ছে না মাল্টিটাস্কিং কথাটা মানে কি? মাল্টিটাস্কিং মানে মাল্টিপল টাস্ক এট এ সেম টাইম, বা সাইমালটেনিয়াসলি। এখানে যে টার্মটা তোমরা ইউজ করতে পারো সেটা নাম হচ্ছে সাইমালটেনিয়াস বা সাইমালটেনিয়াসলি মাল্টিপল টাস্ক করা, মাল্টিপল কাজ করা। সাইমালটেনিয়াস মানে হচ্ছে যুগপথভাবে, যুগপথ মানে হচ্ছে একই সময়ে কাজ করা। তোমরা কি এই টার্মটা আগে শুনছো? এই টার্মটা আগে শুনছো কিনা? জি স্যার। হ্যাঁ, তো এই যে কাজটা, অর্থাৎ এই যে দেখো, আমি কিন্তু এখন একই সাথে অনেকগুলো কাজ করছি। যেমন আমি তোমাদেরকে একবার ওয়ার্ডে নিয়ে যাচ্ছি, একবার এক্সেলে নিয়ে আসতেছি, একবার ফায়ারফক্সে নিয়ে যাচ্ছি, একবার ক্রোমে নিয়ে যাচ্ছি, একবার অ্যাডোবে রিডারে নিয়ে যাচ্ছি, আর আমরা তো জুম সফটওয়্যারে আছি অলরেডি। আবার এই যে ফাইল এক্সপ্লোরারে নিয়ে যাচ্ছি, তাই না? তাহলে এই যে দেখো অনেকগুলো কাজ কিন্তু একসাথে হচ্ছে, অনেকগুলো কাজ কিন্তু এট এ টাইম বা সেম টাইমে একই সময়ে কিন্তু আমি এই কাজগুলো করছি, নাকি? জি স্যার। আমি একটা করার সময় আরেকটা বন্ধ রাখছি, একটা করার সময় কি একটা বন্ধ রাখছি? না স্যার। না স্যার। এট এ টাইম কিন্তু কাজগুলো হচ্ছে। হ্যাঁ, সো এই যে কাজগুলা করার জন্য যে অপারেটিং সিস্টেমের যে বৈশিষ্ট্য, তার নাম হচ্ছে মাল্টিটাস্কিং। হ্যাঁ, অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য নাম হচ্ছে মাল্টিটাস্কিং, অর্থাৎ একই সময়ে অনেকগুলো কাজ করা। আসলে কিন্তু অপারেটিং সিস্টেম কিন্তু ওর কাজটাকে ভাগ করে নিচ্ছে। তোমার কাছে মনে হচ্ছে যে কাজগুলো একই টাইমে হচ্ছে, একই সময়ে বা একসাথে হচ্ছে, তুমি মনে করছো আসলে, কিন্তু অপারেটিং সিস্টেম কিন্তু তুমি যখনই ওকে কোনো কাজ দিচ্ছ, অপারেটিং সিস্টেম কিন্তু সেটা কি করছে? সিকোয়েন্স করে ফেলছে, স্টেপ বাই স্টেপ বা সিকোয়েন্স করে ফেলছে, স্লাইস করে ফেলছে। এটাকে বলা টাইম স্লাইসিং। এটা কি বলা হয়? টাইম স্লাইসিং। এই কথাটা একটু দেখাবো। টাইম স্লাইসিং অর্থাৎ ও অপারেটিং সিস্টেম কিন্তু নিজের মধ্যেই সেই সময়টা ভাগ করে নিচ্ছে, যে কোন সময় কোন প্রোগ্রামের জন্য বা কোন কোন কাজের জন্য, কোন টাস্কের জন্য, কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অপারেশনের জন্য কতটুকু সময় দেওয়া হবে। ও কিন্তু সময়টা অটোমেটিক ভাগ করে ফেলছে, এবং সেই সময়টা কিন্তু 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট বা 1 ঘন্টা, 2 ঘন্টা না। সেই সময়টা হচ্ছে জাস্ট 1 সেকেন্ডেরও অনেক বা 100, 200, 1000 এরকম 1 সেকেন্ডের অনেক ছোট একটা পোর্শন, বা মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডের সমান। মিলি সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। মাইক্রো সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডের 10 লাখ ভাগের 1 ভাগ, তাই না? সো এই যে ছোট ক্ষুদ্র সময়ের মধ্যে কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে, সেজন্য তোমার কাছে মনে হচ্ছে যে কাজগুলো একই সময়ে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এই কাজগুলো অপারেটিং সিস্টেমের পয়েন্ট অফ ভিউ বা সিপিইউর পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এগুলো সিপিইউ আলাদা আলাদা করে টাইম স্লাইস করে ফেলছে। তো ওই কথাটা এখানে বলছে, দেখো, এই যে বলছে দেখো, অলদো মানে মেইনলি আসলে যদিও বলা হচ্ছে, যদিও
one program is actually active at a time, মানে একটা নির্দিষ্ট সময় আসলে একটা প্রোগ্রামই রান করছে, the processor switches so fast, এই যে যেটা কথাটা বললাম, খুব দ্রুত প্রসেসর সুইচ করে, that they all appear to be active at the same time. At the same time এই কথাটা এখানে লিখবা, এই কথাটা এখানে লিখলে তোমাদের বুঝতে ইজি হবে। অর্থাৎ তোমার কাছে মনে হচ্ছে যে প্রতিটা প্রোগ্রাম সেম টাইমে অ্যাক্টিভ, কারণ প্রসেসর একটা প্রোগ্রাম থেকে একটা প্রোগ্রাম এত ফাস্ট মুভ করে বা সুইচ করে যেটা আমরা বুঝতে পারি না, নরমালি আমাদের বোঝার সুযোগটা থাকে না। এবং এই জিনিসটাকে বলা হয় দিস প্রসেস ইজ কল্ড টাইম স্লাইসিং অর টাইম টাস্ক সুইচিং বিকজ ইট স্লাইসেস আপ দ্য সিপিইউস টাইম as it switches between the running application programs, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করছে সেগুলোর মধ্যে সিপিইউ কি করে, সিপিইউ টাইমটাকে স্লাইস করে ফেলা হয় এবং এটা কি করে সিপিইউ একটা প্রোগ্রাম থেকে একটা প্রোগ্রাম খুব দ্রুত সুইচ করতে পারে। সেজন্য এই টেকনিকটাকে বা প্রসেসটাকে বলা হয় টাইম স্লাইসিং অথবা টাইম সুইচিং। ওকে, আরেকটা কাজ যেটা তোমরা অবশ্যই মনে রাখবে এবং লিখবা, সেটা হচ্ছে টুডে সিস্টেম ইউজ, মানে বর্তমান সিস্টেমগুলো কি করে, ইউজ এ ফর্ম অফ মাল্টিটাস্কিং কল্ড প্রিএমপ্টিভ মাল্টিটাস্কিং। আরটা নতুন ধরনের মাল্টিটাস্কিং এর প্রকার আছে, সেটা নাম হচ্ছে প্রিএমপ্টিভ মাল্টিটাস্কিং। হ্যাঁ, সো এই প্রিএমপ্টিভ মাল্টিটাস্কিং এই জিনিসটা এটা তোমরা অবশ্যই লিখবা। এবং এটা কি জিনিস এটা আমরা একটু দেখি। ইন দিস টাইপ অফ মাল্টিটাস্কিং অ্যাক্সেস, না হয়নি, ইন দিস টাইপ অফ মাল্টিটাস্কিং access to the microprocessor is controlled so that one application cannot seize it and hold it for a long period. অর্থাৎ প্রিএমপ্টিভ যে কথাটা এখানে বলা হচ্ছে, প্রিএমপ্টিভ মাল্টিটাস্কিং এ একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চাইলেই পুরা সিপিইউর পুরা যে টাইমটা বা একটা যে রিসোর্স বা একটা যে অপারেটিং সিস্টেমের যে পুরা যে কাজটা বা পুরো সময়টা একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম একটা অপারেটিং সিস্টেমের পুরো রিসোর্সটা ধরে রাখতে পারবে না, চাইলেও ধরে রাখতে পারবে না। হোল্ড ইট ফর এ লং পিরিয়ড, মানে একটা নির্দিষ্ট একটা লম্বা সময় ধরে সেটা ধরে রাখতে পারবে না। অপারেটিং সিস্টেম চাইলে সে তাকে কি করতে পারে, ওয়েটিং এ রাখতে পারে, বা অপারেটিং সিস্টেম চাইলে সেটাকে তোমার ওকে বাদ দিয়ে ফেলতে পারে। বুঝাতে পারছি? মানে ও যখন লম্বা সময় ধরে কাজ করছে, অপারেটিং সিস্টেম বলবে যে না তুমি তোমার কাজ করার দরকার নেই, তুমি অফ হয়ে যাও। ইজ ইট ক্লিয়ার? সো এরকম এটাকে বলা হয় প্রিএমপ্টিভ মাল্টিটাস্কিং। অর্থাৎ মাল্টিটাস্কিং যদি কোনো একটা মাইক্রোপ্রসেসর চাইলে এই কাজটা, মানে সিপিইউ, মাইক্রোপ্রসেসর মানে তো সিপিইউর মেইন পার্ট হচ্ছে মেইন অংশ তো মাইক্রোপ্রসেসরটাকে কন্ট্রোল করা থাকে, যাতে সে কি করতে পারে, কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যে যাতে কি করতে পারে, ওয়ান অ্যাপ্লিকেশন মানে যে একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন যাতে এটাকে ক্যানট সিজ ইট, মানে এটাকে নিজে শুধুমাত্র আমি থাকবো, মানে আমি কাজ করব, কথাটা বুঝে নাও। কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যদি নিজে চায় যে আমি শুধু কাজ করবো, অন্য কাউকে কাজ করতে দিব না, তাহলে কিন্তু হবে না। এটাকে বলা হয় প্রিএমপ্টিভ মাল্টিটাস্কিং। তুমি এই জিনিসটা অবশ্যই লিখবা। আর এরপর হচ্ছে মাল্টিথ্রেডিং। মাল্টিথ্রেডিংটা কি জিনিস? মাল্টিথ্রেডিংটা হচ্ছে most applications process data and commands sequentially, that is মানে বেশিরভাগ অ্যাপ্লিকেশনই কি করে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি করে, ডেটা প্রসেস করে এবং কমান্ড দেয় সিকোয়েন্সিয়ালি, দ্যাট ইজ when one task is finished, যখন একটা কাজ শেষ হয়ে যাবে, then they begin another, অর্থাৎ একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা শুরু হবে। The application therefore follows a single thread from the beginning of a session to the end, and individual operations are strung like beads on a necklace. অর্থাৎ বিটস অন এ নেকলেস, অর্থাৎ একটা নেকলেসে যে সিকোয়েন্সটা থাকে, যে একটা পর একটা, ধরো একটা নেকলেস যদি কি বলা যায় স্টোন দিয়ে বা পাথর দিয়ে তৈরি করা থাকে, সেই একটা নেকলেসের একটা জায়গা থেকে শুরু করে সিকোয়েন্সিয়ালি প্রতিটা পাথর একসাথে একটা পর একটা লাগানো থাকবে। সো একইভাবে এখানেও সেম, যে একটা কাজের পরে আরেকটা কাজ, একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করার পর আরেকটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এভাবে চলতে থাকবে। আর মাল্টিথ্রেড অপারেটিং সিস্টেম কি জিনিস সেটা বলা হচ্ছে, a multi-thread operating system on the other hand lets application programs start and run two or more threads simultaneously, অর্থাৎ দুইটা অথবা তার অধিক থ্রেড একই সাথে কাজ করার জন্য ও অপারেটিং সিস্টেম অ্যালাউ করে থাকে। ইট ইজ সিমিলার টু মাল্টিটাস্কিং, এটা মাল্টিটাস্কিং এর মতোই, কিন্তু উইদিন এ সিঙ্গেল প্রোগ্রাম। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে অনেকগুলো যদি কাজ তুমি করো, যেমন মাল্টিটাস্কিংটা কি, অনেকগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম একসাথে করা, কথাটা বুঝে। মাল্টিটাস্কিং মাল্টিথ্রেডিং এর মধ্যে পার্থক্যটা কি? মাল্টিটাস্কিং হচ্ছে অনেকগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, মানে অনেকগুলো প্রোগ্রাম একসাথে কাজ করা, এটা হচ্ছে মাল্টিটাস্কিং। আর মাল্টিথ্রেডিং হচ্ছে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ভিতরে অনেকগুলো মাল্টিটাস্কিং করা। একটা প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রাম না, একটা প্রোগ্রামের মধ্যে অনেকগুলো কাজ করা, অনেকগুলো মাল্টিপল টাস্ক করা, এটাকে বলা হয় মাল্টিথ্রেডিং। ফর এক্সাম্পল বলা হচ্ছে, দেখো, ওয়ান থ্রেড ইন আ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ক্যান বি রিডিং দ্য
pressed keys while a second thread displays the data on the screen and a third thread prints the document. অর্থাৎ এই যে দেখো এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এই সফটওয়্যারের এটা কি, এটা হচ্ছে টেক্সট এডিটর। এটা কি এডিটিং এর জায়গা না? এটা আমি চাইলে এডিট করতে পারবো না? তাহলে দেখো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলের এই যে একটা ফাইল আমি ওপেন করলাম, তো এখানে এটা হচ্ছে এডিটিং। এই যে আমি চাইলে এখানে ও এর জায়গায় আমি ও আবার ওটাকে এডিট করলাম, ও এর জায়গায় এম দিতে পারি, ও এর জায়গায় এল দিতে পারি, ও এর জায়গায় ও দিতে পারি, এটা এডিট করতে পারছি না, টেক্সট এডিটর এটা, তাই না? এখন আমি যদি আবার আমি এখন এটাকে আমি যদি প্রিন্ট করতে যাই, আমার এখানে নতুন একটা উইন্ডো চলে আসছে না? খেয়াল করো তো, নতুন একটা উইন্ডো আসছে কিনা? জি স্যার। নতুন একটা উইন্ডো আসছে না? আবার জি স্যার। এই উইন্ডোতে আমি যদি দেখো এই যে প্রিন্টার প্রপার্টিসে যাই, খেয়াল করো প্রিন্টার প্রপার্টিস, দেখো আরেকটা নতুন উইন্ডো আসছে, খেয়াল করছো? আরেকটা নতুন উইন্ডো আসছে না? জি স্যার। আবার জি স্যার। আমি যদি এই যে এখানে সাপোর্টে যাই, খেয়াল করো আমি যদি এখানে সাপোর্টে যাই, দেখো আরেকটা উইন্ডো আসছে। আবার আমি যদি এখানে লঞ্চ স্ট্যাটাস মনিটরে যাই, ঠিক আছে, তখন এখানে দেখো আরেকটা উইন্ডো আসবে, এই যে আরেকটা উইন্ডো আসছে, এটা আমার প্রিন্টারের স্ট্যাটাস দেখাচ্ছে। হ্যাঁ, সো এই যে একটার পর একটা তুমি যাচ্ছ, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই যে কাজটা তুমি এই যে কাজ হচ্ছে, সো এইগুলাকে বলা হয় মাল্টি থ্রেডিং। আবার কি হইতে পারে, আরেকটা কি হইতে পারে, যেমন তুমি এখানে এই যে আরেকটা দেখো পেজ সেটআপে যাচ্ছ, পেজ সেটআপে আবার আরেকটা উইন্ডো আসলো। দেখো এটা কিন্তু একটা নির্দিষ্ট সিঙ্গেল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রামের বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কিন্তু এই কাজগুলো হচ্ছে, খেয়াল করছো? আবার তুমি চাইলে কি করতে পারো, তুমি যখন এখানে প্রিন্ট করবা এই সেম সিস্টেম, এই সেম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকেই তুমি চাইলে প্রিন্টও করতে পারো। তুমি চাইলে এটা প্রিন্ট করতে পারো কিনা, আমি কি বোঝাতে পারছি? তার মানে এটা আরেকটা থ্রেড করতে পারবো, তাহলে এটা আরেকটা থ্রেড না? তাহলে এগুলো একটা করে থ্রেড না, থ্রেড মানে হচ্ছে হুমকি, এটা হচ্ছে থ্রেড, লাস্ট হচ্ছে ডি থ্রেড। ওকে, সো এগুলোকে এক একটা বলে থ্রেড, মানে এক একটা কাজ, মানে একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে সফটওয়্যারের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা কাজ হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটাকে বলা হয় মাল্টি থ্রেডিং। আর মাল্টি ইউজার সাপোর্ট আবার একইভাবে তুমি চাইলে কি করতে পারো, মাল্টি থ্রেডিং। হ্যাঁ, এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে মাল্টি থ্রেডিং। সো এখানে যে এই যে তোমরা এতক্ষণ আমি বুঝে ফেলছো আসলে কোন জায়গাগুলো এখানে তোমাদের লাগবে। ওকে, সো এই তোমরা মেইনলি এই অংশটা এই যে এখান থেকে মাল্টি থ্রেডের অপারেটিং সিস্টেম নিয়ে এই অংশটা এই লাস্ট এই অংশটা বললেই হবে, এতটুকু বলবো। ফর এক্সাম্পল এটা অবশ্যই বলবো, এই মাল্টি থ্রেডের অপারেটিং সিস্টেম থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত এই কথাগুলো বললেই হয়ে যাবে। আর মাল্টি ইউজার কি, একসাথে অনেকগুলো ইউজার যদি কোনো একটা অপারেটিং সিস্টেমে কাজ করে, এটা হচ্ছে মাল্টি ইউজার সাপোর্ট। মাল্টি প্রসেসর সাপোর্ট, আমাদের নরমালি মাল্টি প্রসেসর মানে হচ্ছে আমাদের যে সফটওয়্যার, আমাদের যে সিস্টেমগুলো, কম্পিউটার সিস্টেমগুলো, ইউজুয়ালি সেই কম্পিউটার সিস্টেমগুলো একটা সিঙ্গেল সফটওয়্যার, সিঙ্গেল প্রসেসর নিয়ে কাজ করে, একটা প্রসেসর। তুমি কি কখনো এরকম দেখছো যে তোমার কোনো পরিচিত ওর কম্পিউটারে বা ওর ল্যাপটপে দুইটা প্রসেসর আছে বা চারটা প্রসেসর আছে? দেখছো কিনা? না স্যার। হ্যাঁ, এরকম কিছু কিছু সিস্টেম, এটা নর্মালি আমরা দেখি না, ইউজুয়ালি দেখি না, এগুলো খুব হাই কনফিগারেশনের জন্য এটা লাগে। যখন কোনো হাই কনফিগারেশন বা যখন অনেক বেশি কাজ হয়, অনেক বেশি প্রসেসিং পাওয়ার দরকার হয়, তখন এই মাল্টি প্রসেসরটা দরকার। অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো প্রসেসর ইনস্টল করা থাকতে পারে, যাতে তোমার সিস্টেমটার স্পিডটা অনেক বেড়ে যায়, সিস্টেমের ফাংশনালিটি এবং এফিসিয়েন্সি অনেক বেড়ে যায়। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে মিসেলেনিয়াস টাস্ক। এই অপারেটিং সিস্টেমে অনেকগুলো মিসেলেনিয়াস টাস্ক আছে, এগুলো জাস্ট তোমরা একটু পড়বা, প্রতিটা পয়েন্ট পড়বা এবং এগুলো তোমরা বোঝার চেষ্টা করবা। এরপর অপারেটিং সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স, এটাও খুব ইম্পর্টেন্ট। অপারেটিং সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স এগুলো তোমরা অবশ্যই পড়বা, যেমন অপারেটিং সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স অনেকগুলো আছে, এখানে 7-8টা আছে, এগুলো সবগুলো পড়বা। ক্যারেক্টার বেস আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেস, অর্থাৎ ক্যারেক্টার বেস হতে পারে অথবা জিইউআই, এটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই বেসড হতে পারে। সিঙ্গেল টাস্কিং আর মাল্টিটাস্কিং, সিঙ্গেল থ্রেডিং আর মাল্টিথ্রেডিং, এই যেগুলো অলরেডি পড়ে আসছি কিন্তু আমরা। উইক আর স্ট্রং সিকিউরিটি, একটা অপারেটিং সিস্টেমের সিকিউরিটি স্ট্রং হতে পারে, উইকও হতে পারে, তাই না? একটা অপারেটিং সিস্টেমের সিকিউরিটি স্ট্রং হতে পারে, উইক হতে পারে। আবার অপারেটিং সিস্টেম 8 বিট, 16 বিট, 32 বিট অথবা 64 বিট হতে পারে। যেমন তোমাদের অনেকের ল্যাপটপ বা ডেস্কটপ 32 বিট, আবার অনেকের কিন্তু 64 বিটও আছে,
ঠিক আছে, এটা তোমরা জাস্ট তোমাদের মাই কম্পিউটার থেকে রাইট ক্লিক করে প্রপার্টিজে থেকে এই যে ইনফরমেশনটা পাবা যে তোমার ল্যাপটপটা বা ডেস্কটপটা 64 বিট নাকি 32 বিট। আর পোর্টেবল অর নট, এটা পোর্টেবল হতে পারে নাও হতে পারে। যেমন যদি এটা কোনো একটা অপারেটিং সিস্টেম, এটা একটা নির্দিষ্ট এটা বলা হয় পোর্টেবল অপারেটিং সিস্টেম ইজ নট ডিপেন্ড অন স্পেসিফিক মাইক্রোপ্রসেসর। একটা পোর্টেবল অপারেটিং সিস্টেম একটা নির্দিষ্ট মাইক্রোপ্রসেসর উপরে এটা ডিপেন্ড করে না। একটা অপারেটিং সিস্টেম পোর্টেবল হতে পারে নাও হতে পারে। প্রোপ্রাইটারি অর ওপেন। প্রোপ্রাইটারি মানে হচ্ছে কোনো একটা তোমার একটা নির্দিষ্ট অর্গানাইজেশন বা কোম্পানির আন্ডারে থাকতে পারে অথবা ওপেনও থাকতে পারে। এটা হচ্ছে প্রোপ্রাইটারি। প্রোপ্রাইটর আমাদের বলা হয় না, মাঝে মাঝে অনেকের কার্ডে দেখবা প্রোপ্রাইটর অমুক ট্রেডার্স, মেসার্স অমুক ট্রেডার্স, মেসার্স অমুক কোম্পানি বা ইত্যাদি প্রোপ্রাইটর লেখা থাকে, খেয়াল করছো কার্ডের মধ্যে? জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রোপ্রাইটারি, মানে কোনো একটা কোম্পানি বা কোনো একটা অর্গানাইজেশনের আন্ডারে থাকে। আর ওপেন মানে যে কোনো ওপেন হইতে পারে। আর এখানে কিছু টাইপস অফ অপারেটিং সিস্টেম, যেমন টাইপস অফ অপারেটিং সিস্টেম যেমন তোমার এখানে ডেস্কটপ অপারেটিং সিস্টেম হতে পারে, অপারেটিং সিস্টেম ফর সার্ভার। ডেস্কটপ অপারেটিং সিস্টেমের নামগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডেস্কটপ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, অ্যাপল, এগুলো হচ্ছে ডেস্কটপ অপারেটিং সিস্টেম। তারপর অপারেটিং সিস্টেম ফর সার্ভার, সার্ভার অপারেটিং সিস্টেমের জন্য এই যে উইন্ডোজ এনটি, OS2, ইউনিক্স, এগুলো হচ্ছে সার্ভার অপারেটিং সিস্টেম। তারপরে কিছু মেইন ফ্রেম অপারেটিং সিস্টেম থাকতে পারে, মেইন ফ্রেম অপারেটিং সিস্টেম যে VMS ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে মেইন ফ্রেম অপারেটিং সিস্টেম। তারপর হ্যান্ডহেল্ড অপারেটিং সিস্টেম, এমবেডেড অপারেটিং সিস্টেম। সো এগুলো তোমরা জাস্ট এই নামগুলো তোমরা এগুলো পড়বো অপারেটিং সিস্টেমের টাইপ হিসেবে। আর এরপর হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। ফাইল ম্যানেজমেন্টের এগুলো তো তোমাদের অলরেডি আমি শিখিয়ে ফেলছি। ফাইল ম্যানেজমেন্ট যে প্রথমে একটা ডিরেক্টরি থাকবে, একটা ডিরেক্টরি বা ড্রাইভ থাকবে। হ্যাঁ, যেমন যে ফাইল ম্যানেজমেন্ট এই যে জিনিসগুলো যেগুলো তোমাদের অলরেডি আমি দেখাইছি, যেমন এই যে এটা একটা ডিরেক্টরি, এই যে ড্রপ বক্স এটা একটা ডিরেক্টরি, বা ধরো সি ড্রাইভ বা ডি ড্রাইভ বা এফ, যেমন যে ধরো এফ ড্রাইভ, ধরো এই যে এফ ড্রাইভটা ধরো আমার এই মাই কম্পিউটার হচ্ছে আমার সিস্টেমের মধ্যে এখানে অনেকগুলো ড্রাইভ আছে। দেখছো এখানে অনেকগুলো ড্রাইভ আছে, সি ডি ই এফ, জিটা হচ্ছে এই ডিভিডি ড্রাইভ। তো মেইনলি হচ্ছে এই 4টা ড্রাইভ। সো এই 4টা ড্রাইভের মধ্যে একটা ড্রাইভ হচ্ছে এফ নামক ড্রাইভ। এফ নামক ড্রাইভে দেখো অনেকগুলো ফোল্ডার আছে। ড্রাইভের আন্ডারে কি থাকে? ড্রাইভের আন্ডারে থাকে ফোল্ডার। আর ফোল্ডারের আন্ডারে কি থাকে? ফোল্ডারের আন্ডারে থাকে এই যে ফোল্ডারের আন্ডারে থাকে অনেকগুলো ফোল্ডারও থাকতে পারে, আবার অনেকগুলো ফাইলও থাকতে পারে। ফোল্ডারের আন্ডারে কি থাকতে পারে? অনেকগুলো, যেমন এই যে আজকে দেখো এই যে এই ফোল্ডারের আন্ডারে আবার অনেকগুলো ফাইল থাকতে পারে। অর্থাৎ যখনই আমি তোমাদের ক্লাসটা শেষ করব তখন এই ভিডিও ফাইলগুলো অটোমেটিক কনভার্ট হয়ে ভিডিও ফাইলে রূপান্তরিত হয়ে যাবে। এখনো যেহেতু ক্লাস শেষ হয় নাই সেজন্য এগুলো এখনো জুম রেকর্ডিংটা এখনো ভিডিও ফাইলে কনভার্ট হয়নি। তাহলে দেখো প্রথমে কি আমার যে সিস্টেম মানে মাই কম্পিউটার সিস্টেমের মধ্যে অনেকগুলো ডিরেক্টরি থাকে। তার মধ্যে একটা ডিরেক্টরি হচ্ছে এফ, লোকাল ডিস্ক এফ। তার মধ্যে একটা ফোল্ডার হচ্ছে জুম নামক ফোল্ডার। তার মধ্যে আরেকটা ফোল্ডার হচ্ছে এইটা। এই ফোল্ডারের মধ্যে ফাইল হচ্ছে এগুলো, মানে একটা ফোল্ডারের মধ্যে আরো অনেকগুলো সাব ফোল্ডার, একটা আন্ডারে আরো অনেকগুলো সাব ফোল্ডার থাকতে পারে। আবার এটার আন্ডারে আর ফোল্ডারের আন্ডারে অনেকগুলো ফাইল থাকতে পারে। ঠিক আছে। আর এই যে তোমাদের নরমালি ওয়েব অ্যাড্রেসে বা ওয়েবসাইটের মধ্যে অ্যাড্রেস বারের মধ্যে যেটা লেখা থাকে, যে এটা দেখছো, এখন দেখো তো এই যে উপরের অংশটা আমি ক্লিক করলাম, উপরে একটা খালি জায়গায় ক্লিক করলাম, এটা হচ্ছে তোমার এই ফাইলগুলোর অ্যাড্রেস বা পাথ। ফাইলগুলোর অ্যাড্রেস বা পাথ এইটা এখানে শো করছে। কোন ওয়েতে তুমি এই ফাইলে যাচ্ছ, কোন ওয়েতে এই ফাইলে যাচ্ছ। যেমন দেখো এই ওয়েটা বা এই পথটা যদি আমি কপি করি, আমি চাইলে আমি যদি ওপেন করতে চাই বা কোনো কিছুতে আমি যদি এটা ওপেন করতে চাই কোনো একটা ক্ষেত্রে, ঠিক আছে, যে দেখো আমি এখানে মনে করো এই ফাইলটা আমি এখানে ওপেন করবো, দেখো ফাইল নেম, দেখছো লেখা আছে ফাইল নেম। আমি এই যে এখান থেকে কপি করছিলাম, এখান থেকে এটা কপি করছিলাম, আমি এখানে এটা পেস্ট করে দিলাম। দেখো তো আসছে কিনা? দেখছো ওই পথটা কিন্তু বা ওই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা দেখো চলে আসছে এখানে, খেয়াল করছো? এই অ্যাড্রেসটা এখানে চলে আসছে। সো এভাবে আমি যে কোনো ফাইল যদি ওপেন করতে চাই এই পথটা বা এই অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট কিভাবে করব, জাস্ট এই খালি জায়গায় সিলেক্ট করব, লেফট ক্লিক। দেখো এখন এটার কিন্তু এই যে লেখার যে স্টাইল এতক্ষণ ছিল, লেখার স্টাইল এখন কিরকম ছিল, মাই কম্পিউটার, লোকাল ডিস্ক এফ, জুম ইত্যাদি এভাবে লেখার স্টাইল ছিল না। যখন আমি ক্লিক করলাম দেখো লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। লোকাল ডিস্ক এফ না লিখে শুধু লিখছে এফ, তারপর কোলন দিয়ে একটা স্ল্যাশ, জুম, কোলন দিয়ে যে ফোল্ডারটা এখানে আমি ওপেন করলাম সেই ফোল্ডারটা, তারপরে
ওই এই ফোল্ডারটা ওপেন করলে সাথে যখনই আমি এটা কপি করবো এই ফোল্ডারটা ওপেন করলে এই ফাইলগুলো পেয়ে যাবো। তাহলে এটা এই যে কথাগুলো বলছি, যেমন দেখো এই যে ফাইল নেম তোমরা জানো, আর ফাইল নেমের সাথে ফাইল নেম এক্সটেনশন থাকবে। যেমন এই যে এটা এই ফাইল নেমটা কি কম্পিউটার ফান্ডামেন্টালস PDF3, এটা হচ্ছে ফাইল নেম। আর .pdf এটা হচ্ছে ফাইল নেম এক্সটেনশন, এটা তোমরা তো জানো, আমি তোমাদেরকে বলছি না আগে, বলছি কিনা? জি স্যার। স্যার আর এরপর হচ্ছে ফোল্ডার এটাও বুঝাই দিলাম। পথ সেটাও বুঝাই দিলাম। পথ মানে অ্যাড্রেস, সেটাও তোমাদের বুঝাইছি। আর হচ্ছে এরপর আরেকটা জিনিস সেটা হচ্ছে ড্রাইভও বলে দিচ্ছি, ড্রাইভও তোমাদেরকে বলে দিচ্ছি। ড্রাইভ গুলো কি হতে পারে, ড্রাইভের আন্ডারে থাকবে, এই যে এভাবে যাবা ড্রাইভের আন্ডারে থাকবে ফোল্ডার আন্ডারে থাকবে ফাইল, ফোল্ডার আন্ডারে সাব ফোল্ডারও থাকতে পারে, আর এরপরে ফোল্ডার আন্ডারে ফাইলও থাকতে পারে। এরপর হচ্ছে ট্রি মানে হচ্ছে তোমার অনেকগুলা তুমি যদি অনেকগুলো ব্রাঞ্চ ক্রিয়েট করো, যেমন দেখো তোমাদেরকে এই জিনিসটা আমি আগে দেখাইছিলাম, এই যে ট্রি দেখছো, দেখো এটা কি জানো কেউ? এই জিনিসটা জানে কিনা? যেমন আমি একটা নতুন উইন্ডো কমান্ড উইন্ডো ওপেন করছি, খেয়াল করছো উপরে কি লেখা আছে দেখো, সি উইন্ডোজ সিস্টেম 32 tree.com লেখা আছে, দেখছো? ইয়েস স্যার লেখা আছে। এই জিনিসটা খেয়াল করছো সবাই আগে, বা দেখছো কিনা? না স্যার দেখেন। এটা হচ্ছে সি ড্রাইভের মধ্যে তোমার যতগুলো ফোল্ডার আছে, সেই ফোল্ডার গুলার সাব ফোল্ডার গুলাকে বা ফাইল যতগুলা প্রতিটা ফোল্ডার আন্ডার যতগুলো সাব ফোল্ডার আছে সবগুলোকে ট্রি আকারে শো করছে। যেমন উপর থেকে খেয়াল করো, উপর থেকে সি এর আন্ডারে লেখা আছে 3D অবজেক্টস, কন্টাক্টস, ডেস্কটপ, ডকুমেন্টস এর আন্ডারে আবার কয়েকটা সাব ফোল্ডার আছে। এরপর আছে দা কেএম প্লেয়ার আন্ডারে আবার সাব ফোল্ডার আছে। তারপরে এরপরে নেক্সট আবার মূল ফোল্ডার আছে ডাউনলোড আন্ডারে অনেকগুলো ফোল্ডার, আবার ফোল্ডার আন্ডারে সাব ফোল্ডার। দেখো এবারে দেখছো এভাবে সবগুলো আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় ট্রি। এবং এটা আমি পাবো কিভাবে? উইন্ডোজ বাটন এবং উইন্ডোজ আর মানে আর এর একটা বাটন আছে না, ইংরেজি আর। জি স্যার। উইন্ডোজ বাটন এবং আর বাটনটা, উইন্ডোজ বাটন এবং উইন্ডোজ চেপে রেখে তারপর আর চাপবো, রাইট, উইন্ডোজ চেপে রেখে আর চাপবা, দেখো এটা আসছে রান। আর কি উইন্ডোজ চেপে রেখে আর চাপবা মানে হচ্ছে রান। এখন দেখো এখানে ট্রি আমি আগে থেকে দিয়ে রাখছি আর কি ট্রি। এখন ওকে যাবলে এই যে এটা নির্দিষ্ট কমান্ড দিয়ে কি সব ফাইল ফরম্যাট করা যাবে ওখানে? বুঝি না, আবার বলো। ওই যে উইন্ডোজ এবং আর চেপে ধরে নির্দিষ্ট কমান্ড দিয়ে কি ওই সব ফাইল কি ফরম্যাট করা যাবে ওখানে সিস্টেম আছে? ফরম্যাট না ওপেন, মানে যে ফাইলগুলো সবগুলোকে আমি যদি ফরম্যাট করতে চাই এখানে কি নির্দিষ্ট কোনো কমান্ড দিয়ে করা যাবে? ফরম্যাট কেন করবা? ফরম্যাট করবা নাকি ফাইলটা ওপেন করবা, কোনটা? ফরম্যাট করব যে সব ফাইল, হ্যাঁ ওইটা ফরম্যাট করতে পারবো, এটার জন্য আলাদা কোড আছে ফরম্যাট করার জন্য। এখান থেকে কমান্ড বাটন থেকে যেতে পারবো, এটা হচ্ছে কমান্ড বা রান বাটন, এই যে এটা হচ্ছে রান বাটন, এই সিএমডি, এই যে সিএমডি বাটন, সিএমডি হচ্ছে কমান্ড, সিএমডি হচ্ছে কমান্ডের সংক্ষিপ্ত রূপ সিএমডি। এখান থেকে তুমি চাইলে যে কোনো একটা অ্যাড্রেস, তুমি যে কোনো একটা কিছু ওপেন করতে পারো, ঠিক আছে? এখানে তুমি এগুলো চাইলে এখান থেকে ওপেন করতে পারো। যেমন দেখো এটা এখন এখানে শো করছে না, কারণ এখানে এটা আন্ডারে এখন যেটা আছে এটা এখনো দেখাচ্ছে যে আমি একটা যে ফাইলটা ওপেন করলাম ওই ফাইলটা এখানে শো করছে না। যেমন দেখো যদি এরকম হয়, দেখো এটা এখানে বলা হচ্ছে এই এত ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, অপারেবল প্রোগ্রাম অর ব্যাচ ফাইল, মানে কোনোভাবে এটাকে ও শো করছে না বা কোনো কিছু দিয়ে এটা শো করছে না। সো এটার জন্য আমাদেরকে অন্য কোনো ওয়েতে বা অন্য কোনো কমান্ড দেওয়ার মাধ্যমে, মানে এটা একটা কমান্ড, বাট এই কমান্ডটা আনসাকসেসফুল হয়েছে আর কি। সো এরকম আরো অনেকগুলো কমান্ড তুমি চাইলে এখান থেকে অ্যাড করতে পারো। সো এটা হচ্ছে ট্রি। আর এটা পথস তো বললাম, এই যে পথস টু এ ফাইল ইন এ ফোল্ডার, পথস টু এ ফাইল ইন এ সাব ফোল্ডার, মানে ফোল্ডারের একটা ফাইল হতে পারে, সাব ফোল্ডারের ফাইল হতে পারে। আর এরপর হচ্ছে ফাইল ম্যানেজার। হ্যাঁ, ফাইল ম্যানেজার, এই যে তুমি এই যে কাজগুলো করছো, তোমাদের কিন্তু নরমালি তোমাদের স্মার্টফোনে ফাইল ম্যানেজার নামে কিন্তু আলাদা একটা আইকন থাকে, খেয়াল করছো কি? স্মার্টফোনে ফাইল ম্যানেজার নামে আলাদা একটা আইকন থাকে। হ্যাঁ, ওই ফাইল ম্যানেজার কাজ হচ্ছে, ফাইল ম্যানেজারের কাজটা হচ্ছে, ফাইল ম্যানেজার কথা থেকে বোঝা যাচ্ছে, তারপরে বলি
Operating systems include a separate program that user can use to explore drives, অর্থাৎ যে কোনো ড্রাইভ বা ইত্যাদি ইত্যাদি। এটা মনে হয় এটা এখানে স্কিপ হয়ে গেছে, আমি একটু শেষ করি। ওকে, ড্রাইভস, ফোল্ডার্স এন্ড ফাইলস, এই কথাটা লিখে রাখো। Operating system include a separate program that a user can use to export drives, folders and files. Okay, এই জিনিসটা, এই কাজগুলো করার জন্যই যেই ম্যানেজারটা দরকার তার নাম হচ্ছে ফাইল ম্যানেজার। বুঝছো এই জিনিসটা? এই কথা লিখতে পারবে কিনা? মানে এটা নেক্সট আরেকটা পেজ আছে আর কি, ওই পেজটা আমি রাখি নাই কারণ অনেকগুলো আছে সিলেক্ট আছে। এখানে আরো অনেকগুলো আছে, আমি এগুলো রাখিনি, ওগুলো এতগুলো পেজ ইম্পর্টেন্ট মনে করি না, যেগুলো তোমাদের দরকার সেগুলো রাখছি। কারণ এই একটা লাইন বা দুইটা লাইনের জন্য আলাদা একটা পেজ লাগবে, সেজন্য এটা দিই নাই। হ্যাঁ স্যার বলছি স্যার এইটাতে স্যার অনেকগুলো লাইন আছে স্যার, প্রায় 10-12টা হবে না স্যার। হ্যাঁ, ফাইল ম্যানেজারে স্যার ওই পাশে স্যার আরো প্রায় স্যার 1 2 3 হ্যাঁ অনেকগুলো লাইন আছে, 2-3টা প্যারা আছে, প্রায় 13টার মতো স্যার। 2-3টা প্যারা আছে, তো অতগুলো দরকার নেই। তুমি জাস্ট শুধু এই কথাটা লিখবা, অপারেটিং সিস্টেম ইনক্লুড আ সেপারেট প্রোগ্রাম that a user can use to export drives, folders and files. ওকে, বুঝাতে পারছি? এরপরে যে ফার্স্ট যে প্যারাটা, there are a variety of these, but they all allow users to display the folders on a drive arranged like a tree. এই যে একটু আগে যেটা দেখাইলাম, arranged like a tree আকারে থাকে। Clicking any of the folders displays a list of its contents. কোন একটা ফোল্ডার, কোন একটা এটা কোনো কিছুর উপর ক্লিক করলে তোমার এটা ফোল্ডারের লিস্টটা বা এটা কন্টেন্টের যে লিস্টটা, ফোল্ডারের ভিতরে কন্টেন্ট লিস্টটা শো করবে। তবে এরপরে ফাইল ম্যানেজারের পরে তোমাদের সবার কাছে তো বই আছে, ফাইল ম্যানেজারের পরে প্রথম যে প্যারাটা 192 পেজের প্রথম প্যারাটা শুধু পড়বা। বোঝাতে পারছি কি পারি নাই? সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ফাইল ম্যানেজারের একটা লাইন তো দেখা যাচ্ছে, আর দুইটা লাইন নেক্সট পেজে 192 পেজে আছে। এটা হচ্ছে 191 পেজ, এটা হচ্ছে 191 পেজ, 192 পেজে প্রথম প্যারাটা জাস্ট করে ফেলবা, নাথিং এলস। ওকে, এরপরে হচ্ছে ডেটাবেস কনসেপ্ট। ডেটাবেস কনসেপ্টের জন্য মেইনলি আমাদের ডেটাবেস কনসেপ্টের অনেকগুলো বিষয় যেগুলো আমরা অলরেডি এক্সেলের ক্ষেত্রে দেখছি, যেমন ক্যারেক্টার কোনগুলা, ফিল্ড কোনগুলা, তারপরে তোমার একটা রেকর্ড বা একটা ফাইল। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখছি, যদিও এগুলো মেইনলি আমরা বুঝবো বা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস নামক সফটওয়্যারের মাধ্যমে। আমরা ওখান থেকে ডেটাবেজের মূল অংশটা আমরা ওখান থেকে বুঝতে পারবো। এবং ডেটাবেজের যে বিষয়টা, ডেটাবেস কনসেপ্ট মানে ডেটাবেজের বেসিক কনসেপ্ট, এটা ডেটাবেস কথা থেকে বোঝা যায়। ডেটাবেস, এই কথা থেকে বোঝা যায় ডেটাবেস মানে হচ্ছে অসংখ্য ইনফরমেশনের সমন্বয়, অর্থাৎ অসংখ্য ডেটা এবং ইনফরমেশন সমন্বয়ে যে একটা স্টোর, অথবা যে একটা কি বলা যায়, যে একটা তোমার একটা ভিত্তি তৈরি করা হয়। ফোল্ডার বলা যায় না, ডেটাবেস মানে হচ্ছে একটা স্টোর। একটা ডেটাবেসে এক বা একাধিক অসংখ্য ফোল্ডার থাকতে পারে, সাব ফোল্ডার থাকতে পারে, ফাইলস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে একটা ডেটাবেসে। হ্যাঁ, সো আবার একটা ডেটাবেস, একটা ফাইলের মধ্যেও, একটা ফাইল দিয়ে একটা ডেটাবেস হতে পারে, একটা ফাইল, অনলি একটা ফাইল। একটা ফাইলের মধ্যে অসংখ্য ইনফরমেশন থাকতে পারে, ডেটা থাকতে পারে, এটা হচ্ছে ডেটাবেস। বুঝাতে পারছি? যেমন ধরো আমি তোমাদের এই অ্যাটেন্ডেন্স শিটের এই ফাইলটা ওপেন করলাম, অ্যাটেন্ডেন্স এই ফাইলটা ওপেন করলাম না? যেমন দেখো এখানে কি কি ডেটা আছে। এখানে আছে এটা কোন ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউটের ক্লাস বা কোন কোর্স। তারপর হচ্ছে তোমাদের এখানে স্টুডেন্টদের ইনফরমেশন আছে, স্টুডেন্টদের ইনফরমেশন, আর্টস এর কাদের কাদের রোল নাম্বার, কমার্স এর কাদের কাদের রোল নাম্বার, সায়েন্সের কাদের কাদের রোল নাম্বার। এরপরে কি আছে, কোন ডাটা আছে, কোন কোন তারিখে ক্লাস নেওয়া হয়েছে, কোন কোন তারিখে ক্লাস নেওয়া হয়েছে, এবং ওই 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 স্পেসিফিক তারিখগুলোতে কারা কারা প্রেজেন্ট ছিল, ওই স্পেসিফিক তারিখগুলোতে কারা কারা প্রেজেন্ট ছিল, এবং প্রতিটা তারিখে টোটাল প্রেজেন্ট কত ছিল। আবার ইন্ডিভিজুয়াল একটা স্টুডেন্ট এর টোটাল প্রেজেন্ট কটা। ধরো 15টা ক্লাসের মধ্যে, 16টা ক্লাসের মধ্যে ইন্ডিভিজুয়াল প্রতিটা স্টুডেন্টের কয়টা করে অ্যাটেন্ডেন্স আছে। সো এই যে ইনফরমেশন বা ডেটাগুলো এখানে দেখতে পাচ্ছ, সো এটা একটা ডেটাবেস। আবার তোমাদের ল্যাবের জন্য এটা আরেকটা ডেটাবেস, ল্যাবের এটা একটা ডেটাবেস। যখন তোমাদের ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউট থেকে আমার কাছে চাইবে, তখন আমি এই ইনফরমেশনগুলো তাদের কাছে শেয়ার করব, তাদেরকে দিয়ে দিব যে আমি যে ক্লাস নিচ্ছি
এটা হচ্ছে প্রথমত আমি যে ক্লাস নিয়েছি সেটা প্রুফ, আর দ্বিতীয় হচ্ছে আমি যে ক্লাস নিয়েছি ওই ক্লাসের মধ্যে কারা কারা প্রেজেন্ট ছিল সেটার প্রুফ। সেই অনুযায়ী তারা কি নেক্সট পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবে কি পারবে না, এখান থেকে সেটা নির্ধারিত হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার অর নট? তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা ডাটাবেস, খুব ইম্পর্টেন্ট একটা ফাইল, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি কি বোঝাতে পারছি? তো জি স্যার। এটা হচ্ছে ডাটাবেস, আমি ডাটাবেসের এই অংশ, এবং আমাদের আরো প্রায় 7-8টা পেজ আছে এগুলা, এবং আমাদের ইন্টারনেট বা নেটওয়ার্কের যে পোর্শনটা এগুলো আমি তোমাদের নেক্সট দিন এটা আমি শেষ করব। তো আজকে তোমাদের আজকে ক্লাস এতটুকুই থাকুক, এবং নেক্সট আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে কিছু পড়ালেখা করব, কিছু জানার চেষ্টা করব, এবং আরেকটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস এর, যেটা তোমাদের আগেই বলছি, মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে আমরা দেখবো কিছু জিনিস, এবং মাইক্রোসফট অ্যাক্সেস এর কিছু কাজ আমি তোমাদেরকে অনলাইনে বা ইউটিউব থেকে লিংক দিয়ে দিব। ওইটা বাংলাতেই আছে, তোমরা ইজিলি বুঝতে পারবা। সো ওই ইউটিউবের লিংক থেকে তোমরা ইজিলি এই জিনিসটা বুঝতে পারবে। ওকে, সো 203703 ABM Firoz Shah Ariyar, are you present today? 203703। জি স্যার। হ্যাঁ, জি, তুমি যে জয়েন করছো, প্রেজেন্ট স্যার। স্যার আমার স্যার নামটা তুমি যে জয়েন করছো কোনো অ্যানোমালিস কি শো করছে কিনা তোমার পার্টিসিপেন্ট জি লিস্টে? স্যার। হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার আমার নামটা ঠিক করতে হবে, সরি স্যার। স্যার নামটা ঠিক করতে হবে, সরি স্যার। তো কেন আইডি ঠিক নামটা ঠিক করতে তো হবে। তোমার এটা এখন ভুলে গেছি কেন ঠিক করো নাই? সরি স্যার, আর হবে না। আজকে কত নাম্বার ক্লাস? স্যার আমি স্যার ভুলে স্যার। না আমি বললাম আজকে কত নাম্বার ক্লাস? স্যার অনেকগুলো ক্লাস হয়েছে স্যার, কত নাম্বার তো স্যার এবং মনে নাই স্যার। অনেকগুলো ক্লাসের মধ্যে স্পেসিফিক তোমার কথা আমার স্পেশালি মনে আছে, কারণ অলমোস্ট সবগুলা ক্লাসে তোমার নামটা, তোমার আইডিটাকে আমি আবার ম্যানুয়ালি এডিট করতে হইতো। তোমার মানে এরকম তোমার মতো অনেকে আর কি, তার মধ্যে তুমিও আছো। সেজন্য এবিএম ফিরোজ শাহ আরিয়ারের নামটা আমার কিছু যেন মনে আছে। জি স্যার, সত্য স্যার। আসলে স্যার আমার মনে থাকে না তো স্যার, সরি স্যার, আর হবে না স্যার। আর হওয়ার দরকার নেই তো, ক্লাস তো প্রায় শেষ, আর 2-3টা ক্লাস পাবা আর কি সব মিলে। আর তুমি মনে থেকেও কি হবে, তুমি পুরা পুরা এই 1 বছর ধরে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো না, সামনে তুমি আর কি অ্যাপ্লাই করবো আমাকে বলো। আমি আজকে সহ 16টা অনলাইনে থিওরি ক্লাস নিলাম, 7টা বা 8টা ল্যাব ক্লাস নিলাম, তাই তো? তো আর এই কোর্সটাতে বাকি আছে কি আমাকে বলো। স্যার মাঝে মধ্যে স্যার 203374 কি আছে? 203374 আছে কি? ওকে, এখানে প্রেজেন্ট দেখাচ্ছে 203374। আর ইউ প্রেজেন্ট? $203374। MD Sharif 203358। MD Sharif 203358 আছে? MD Sharif প্রেজেন্ট আছে? তার মানে এখান থেকে বোঝা যায় যে আমার বেশিরভাগ স্টুডেন্ট খুব অ্যাটেন্টিভ, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট এত বেশি আনঅ্যাটেন্টিভ যে একজনকে বলার পরেও আরেকজন ঠিক করতেছে না, সে ওয়েট করে আছে তাকে আমি কখনো স্পেসিফিক বলবো। তোমাদেরকে আমি যেটা বারবার বলছি আগেও, যারা সচেতন এবং যারা মনোযোগী স্টুডেন্ট তারা কিন্তু যেটা যখন ক্যাচ করে সেটা তখন ক্যাচ করে ফেলে। কারণ আমি যখন একজনকে বলছি, সাথে সাথে কিন্তু অন্য আরেকজনের যদি কোনো অ্যানোমালিস থাকে বা তার যদি কোনো চেঞ্জ করার দরকার থাকে, সে কিন্তু সেটা সাথে সাথে চেঞ্জ করে ফেলবে এখান থেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু সেটা অনেকেই করছে না বা করে নাই। এবং এই যে 2জন অলরেডি এখন প্রেজেন্ট, আমার এখন 89 জন, আমি সহ 89 জন, আসলে আমি ছাড়া 88 জন, এই 88 স্টুডেন্টস এর মধ্যে মাত্র 2জন তাদের আইডিটা এখনো ঠিক করেনি, বাকিরা সবাই অলমোস্ট ঠিক করছে। আরেকজন পাওয়া গেছে 203716। তুমি কি আছো 203716? 203716 আছো কিনা? নাই। So these things are very much irritating.
এবং এই জিনিসগুলা আমি চেষ্টা করছি তোমাদের এই জিনিসগুলোর মধ্যে চেঞ্জ আনার জন্য, এবং আমার কাছে মনে হয়েছে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে আমি এই ব্যাপারটাতে সফল, বাট কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে আমি এখনো এই ব্যাপারটাতে সফল হতে পারি নাই। সো আমি জানি না এটা কি আমার ব্যর্থতা বা আমার প্রবলেম নাকি স্টুডেন্টদের প্রবলেম, আই ডোন্ট নো। So thank you all, my dear students, for your patience, for your time, and for your cooperation, support in today's class. So thank you. তোমাদেরকে আপকামিং ক্লাসের জন্য আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় সাবধানে থাকবে, সবসময়। হ্যাঁ, এখন প্যান্ডেমিক সিচুয়েশন, সবসময় সাবধানে থাকবে। সবার সাথে হ্যান্ডশেক কোলাগুলি করার দরকার নাই। বাইরে থেকে আসলে ভালো করে, বাইরে তো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক অবশ্যই পরতে হবে। পসিবল হলে সবসময় নিজের কাছে একটা পকেট স্যানিটাইজার রাখবা, পকেট হ্যান্ড স্যানিটাইজার রাখবা। এগুলো খুব বেশি দাম না পকেট হ্যান্ড স্যানিটাইজারের দাম। তো এটা একটা পকেট হ্যান্ড স্যানিটাইজার রাখবা, এবং যে এরকম কোনো কিছু ধরলে, টাচ করলে অবশ্যই তুমি হাত স্যানিটাইজ করে নিবা, এবং কোনো অবস্থাতেই খালি হাতে চোখে বা নাকে মুখে হাত দেওয়া যাবে না কোনো অবস্থাতে, এবং সবসময় মাস্ক পরে থাকবা। আর বাইরে থেকে এসে অবশ্যই ভালো করে যে অনাবৃত অংশগুলো থাকে আমাদের বডির, সেই অনাবৃত অংশগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে। আমাদের মুখমণ্ডল, আমাদের ঘাড়, গলা, যদি আমরা যারা ছেলেরা টি শার্ট পরি, টি শার্ট পরলে তো আমাদের কনুই পর্যন্ত ওপেন থাকে, তো হাত পুরো কনুই পর্যন্ত ভালো করে ধুয়ে ফেলতে হবে, পা ধুয়ে ফেলতে হবে। তো এই জিনিসগুলো একটু মেনে চলতে হবে, এবং নয়তো তোমাদের কারণে, তোমাদের ভুলের কারণে কিন্তু তোমাদের ফ্যামিলির কোনো একটা ফ্যামিলি মেম্বার কিন্তু সাফার করতে পারে, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ বা মুরব্বীরা। হ্যাঁ, তোমরা হয়তো বাইরে যেতে হচ্ছে প্রয়োজনে, বিভিন্ন কাজে হয়তো বাইরে যেতে হচ্ছে, সেটা স্বাভাবিক, যেতে হবে, কিন্তু সাবধান থেকে আমরা যেটা করার করব, আবার সাবধান থেকে ঘরে ফিরে আসবো, এবং আমাদের কারণে যাতে আমাদের ফ্যামিলি মেম্বাররা কেউ সাফার না করে বা অসুস্থ না হয়। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ বা মুরব্বী যারা আছেন, তারা অসুস্থ হওয়ার প্রবণতাটা বেশি, এবং তারা আবার অসুস্থ হয়ে যাওয়ার পর সুস্থ হইতেও একটু সময় লাগে। তো আবার আল্লাহ না করুক, এরকম অনেক ক্ষেত্রে অনেক কেস হচ্ছে, তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ যে অনেকে সুস্থ হচ্ছেন না। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করবে এবং সচেতন থাকবে, সাবধান থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর টাইম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।